তা আমরা মূলত আমরা বলছিলাম জাস্ট এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ ভায়াস্ট্রাস এম টেস্ট। আমি প্রথমে বলছি কিন্তু ভায়াস্ট্রাস কিন্তু ধরো জার্মান ম্যাথমেটিশিয়ান, খুব নাম করে, নামের বানান লেখার সময় একটু কিন্তু সচেতন হতে হবে, বুঝতে পারছো, মনে থাকে না স্বাভাবিক। দেখো WEI, আবার ERS, TRASS, ঠিক আছে, ভায়াস্ট্রাস। স্বাভাবিক জার্মান ভাষায় ডাব্লিউ কে ভর মতো দিয়ে উচ্চারণ করে। তোমরা যারা ফুটবল খেলা টেলা দেখবা, আহ, খেয়াল করবা যে জার্মান প্লেয়ারদের নাম যখন উচ্চারণ করে আর কি, সেই। তাহলে দেখো আমরা একটু জাস্ট অন্যভাবে বলার চেষ্টা করি, আসলে ভায়াস্ট্রাস এম টেস্টের আসলে কি ছিল বলো দেখি। একটা কিন্তু তোমার অ্যাজাম্পশন ছিল, একটা কনক্লুশন ছিল। তোমরা যদি ওখানে খেয়াল করে থাকো, ওখানে কিন্তু আমি ইফ অ্যান্ড অনলি ইফ লিখছিলাম না, কিন্তু খালি কিন্তু ইফ কন্ডিশন। তাহলে আমাদের হাতে ধরো এরকম একটা সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া ছিল, ধরো সেটা ডিফাইন্ড অন ইন্টারভেল আই, ধরো এফ কে, সিকোয়েন্স অফ ফাংশন অন তোমার আই, এটা জাস্ট দেওয়া আছে। এখন বলছি যে এফ কে দুটো অ্যাজাম্পশন আছে, যে এফ কে কে আমরা এরকম করে আমরা বলছিলাম এটা মানে হচ্ছে তোমার বাউন্ডেড, যে যে কোনো ফর ইচ কে, ফর ইচ এক্স আমরা এরকম করে তোমার কি করতে পারি, the absolute value of f k of x less than or equal to m k, এটা কিন্তু স্যাটিসফাই করতে হবে অ্যাজাম্পশন, না হলে কিন্তু। তারপরে বলছিলাম এই যে নন নেগেটিভ ইন্টিজার পাচ্ছ, সে কিন্তু তোমার কনভার্স, তোমার এই যে, ঠিক আছে, কনভার্স করে। এই দুটো কিন্তু অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছিলাম তখন। একটা এই যে এই সিকোয়েন্স অফ ফাংশনের ক্যালকুলেশন না, কিন্তু এই সিকোয়েন্স অফ ফাংশন থেকে যে সিরিজ তৈরি করতাম, সেই সিরিজ সম্বন্ধে একটা কনক্লুশন আমরা দিতে পারতাম, যে আমরা বলতাম যে এই সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে আমরা যদি একটা ইনফিনিটি সিরিজ তৈরি করি, সেই ইনফিনিটি সিরিজটা তোমার কনভার্স করবে ইউনিফর্মলি অন আই। এটা কিন্তু ছিল ভায়াস্ট্রাস এম টেস্টের। তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা যে টিএন এর সাহায্যে করছিলাম, ওখানে কিন্তু একটা জটিলতা ছিল, তোমাকে কোথায় তোমার পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতে হতো, কিন্তু তোমার টিএন ক্যালকুলেশন করার জন্য এস এন অফ এক্স মাইনাস এস অফ এক্স, এখানের ইম্পর্টেন্সই আছে, এখানে কোনো তোমার পয়েন্ট ওয়াইজ লিমিট না বের করেই তুমি বলে দিতে পারবা। কিন্তু যে সদীপ যেমন গতদিন প্রশ্ন করছিল এর সাথে পার্থক্য কি, তুমি যদি, এই জন্যই আমি বলছিলাম, তুমি যদি আগের অঙ্ক না করো টিএন এর অঙ্ক, তাহলে এটার পার্থক্য বুঝতে পারবা না। বুঝতে পারছো? তাহলে এটা কি বুঝতে পারলে, খেয়াল করে দেখো, এটাকে অ্যাজাম্পশন ধরলে তুমি কিন্তু এই কনক্লুশনে পৌঁছাতে পারবা না। এটা কিন্তু শুধু ইফ কন্ডিশন ছিল, ইফ এন্ড অনলি ইফ ছিল না। যদি খেয়াল করে গতদিন লেকচার দেখো তোমরা, তাহলে জাস্ট তোমার হাতে একটা সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া ছিল, তার দুটো অ্যাজাম্পশন আছে, যে তাকে আমরা এরকম এরকম করে লিখতে পারি, মানে বাউন্ডেড, এবং যা দ্বারা বাউন্ড করলাম সেটা তো রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারের যে সিরিজ তৈরি করেছে সেই সিরিজটা কনভার্স। এটা যদি হয় তাহলে তুমি এই এই সিকোয়েন্স অফ ফাংশন দিয়ে যে সিরিজ তৈরি করবা, সেই সিরিজও ইউনিফর্মলি কনভার্স করবে। এটা কিন্তু তোমার কনক্লুশন ছিল। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তুমি এটাকে যদি অ্যাজাম্পশন ধরো, এই কনক্লুশনে কিন্তু তুমি উপস্থিত হতে পারবে না। এটা কিন্তু শুধু ইফ কন্ডিশন ছিল, খেয়াল করে দেখো, ইফ অ্যান্ড অনলি ইফ না। কারো প্রশ্ন আছে? হ্যালো? হুম? না স্যার। কে বললো না? বসাক নাকি? জি স্যার। তাহলে তো এটা বুঝতে পারলে তো তুমি অঙ্ক করতে পারতে, কিন্তু এক লাইন, এই অঙ্কটা হচ্ছে এক এক দুই লাইন মাত্র আর কি। হ্যাঁ, যা হোক, তাহলে এটা কিন্তু বুঝতে হবে অ্যাজাম্পশন কে কনক্লুশন কে, মানে এইটা। তাহলে তোমাকে প্রথমে কিন্তু এই অংশটা প্রমাণ করতে হবে, তোমার হাতে যে সিকোয়েন্স অফ ফাংশনটা দিয়ে আছে সে এরকম শর্ত মানে কিনা। তারপরে তোমাকে দেখতে হবে এইটা তোমার কনভার্স করে কিনা, এই যে এই এম কে গুলো পাইছো সেই এম কে গুলো তোমার কনভার্স করে কিনা। তারপরে তোমাকে, তাহলে তুমি এই কনক্লুশনটা টানতে পারবা যে এইটা হচ্ছে তোমার এই এর দ্বারা যে সিরিজ করবে, এই সিরিজ অফ ফাংশন, সেটা তোমার কনভার্স করবে ইউনিফর্মলি অন আই। তাহলে এখন দেখো আমরা এবার এখানে দেখি, ধরো আমি অঙ্কটা লিখে রাখছি খালি যে সময় বাঁচানোর জন্য। ধরো যদি কারো প্রশ্ন না থাকে, আমি এখানে তোমাদের একটু, কারণ তোমরা এটার সাথে পরিচিত না বলে আমি এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখে দিছিলাম। বলছে যে প্রুফ দ্যাট, প্রমাণ করো, এটা কিন্তু দেওয়া আছে ইফ, এটা কিন্তু সত্য,
তোমাকে বলে দিছে যে ইফ এই সিরিজটা যদি কনভার্স করে অ্যাবসলিউটলি, আমার ধারণা হয়তো তোমরা এই শব্দটা পরিচিত না, এই জন্য আমি এর এই দিয়ে লিখে দিছিলাম যে অ্যাবসলিউটলি, মানে আমি এই অ্যাবসলিউটলি না লিখে খালি এই রেখে এরকম লিখে দিছিলাম তোমাদের, এই যে এরকম লিখে দিছিলাম, তাই না? এটা মানে কিন্তু অ্যাবসলিউট কনভার্জেন্স, যে তুমি একটা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট করে তার দ্বারা যে সিরিজ তৈরি করবে, সেই সিরিজ যদি কনভার্স করে তাহলে বলা হচ্ছে অ্যাবসলিউট কনভার্জেন্স। তা আমি আমি আমার ধারণা ছিল হয়তো তোমরা এটার সাথে পরিচিত না, এই জন্য আমি অঙ্কে এরকম দিয়ে দিছিলাম কিন্তু তোমাদের, তাই না নাকি? জি স্যার। হ্যাঁ, ইচ্ছা করে দিছিলাম যে তোমরা বুঝতে তাহলে করতে পারবে না, যে এই যে তাহলে আসলে অ্যাবসলিউট কনভার্জেন্স মানে কিন্তু এই কথাটা, কিন্তু অনেকে তোমরা লিখতে গিয়ে দেখি এটাই লিখে ফেলছে অ্যাবসলিউট না লিখে। হ্যাঁ, মাইদুল যেমন এটা লিখে ফেলছে যে এটা দিচ্ছে, শর্ত তো এটা ছিল না, এই যে এটা দিয়া ছিল অ্যাবসলিউট নেওয়ার পরে কিন্তু কনভার্জেন্স। তাহলে এখন আমাদের প্রশ্ন ছিল যদি এটা সত্য, এটা কিন্তু আমরা সত্য ধরে নিচ্ছি, এটা কিন্তু তোমার প্রমাণ করার দরকার নেই। যেমন মাইদুল আর রাত্রি যেমন এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা কনভার্জ হয়েছে, অবশ্যই কিন্তু এটা প্রমাণ করার দরকার নেই, কিন্তু এটা কিন্তু আমরা বলে দিছি যে এটা হচ্ছে তোমার অ্যাবসলিউটলি কনভার্স করে, তুমি ধরে নাও, ধরে নেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সিরিজটা, ধরো এই যে সিরিজটা আর এই যে এই আর একটা সিরিজ, এটা দেওয়ার কারণ আছে, এই সিরিজের সাথে তোমরা পরিচিত, এটা ফুরিয়ার অ্যানালাইসিসে এই সিরিজ পড়ছো, তাই না? ফুরিয়ার অ্যানালাইসিস যদি পড়ে থাকো সেখানে এরকম আছে কিন্তু an কোসাইন nx প্লাস, তোমরা খালি bn দিছো, ওখানে bn বোধহয় দিয়ে লেখা আছে বা কে দিয়ে লেখাতে পারে, bn সাইন অফ nx, an সাইন অফ nx, ঠিক আছে, বা bn দিছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু আমাদের সত্য, এটা সত্য ধরে নিয়ে তোমাকে প্রমাণ করতে হবে এই সিরিজটা তোমার কনভার্স করে ইউনিফর্মলি। তাহলে আমরা তোমাদের বলছিলাম যে জাস্ট অ্যাপ্লিকেশন অফ তোমার ইউনিফর্ম এই যে কি সরি ভাস্টাস এম টেস্টের, ঠিক আছে? আশা করি বুঝতে পারার কথা। কারো কি প্রশ্ন আছে কোনো? স্যার অ্যাবসলিউটলি কনভার্জেন্সটা স্যার কি হ্যাঁ, বললেন? হ্যাঁ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, আমি সেটা বলছি যে আমি তো তোমাদের ওখানে অ্যাবসলিউটলি লিখে দিছিলাম না, আমি এখানে লিখে দিছিলাম এই যে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে। অ্যাবসলিউটলি কনভার্জেন্সে ধরো এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, এটা সমস্যা নেই, ধরো আমরা এই প্রবলেমটাই করব, তার আগে তোমাকে ধরো অ্যাবসলিউটলি কনভার্জেন্সের কথাটা বলবো, সমস্যা নেই। যে অ্যাবসলিউটলি কনভার্জেন্স, ধরো আমি জাস্ট এখানে বলছি যে অ্যাবসলিউটলি কনভার্জেন্স জিনিসটা কি, এই যে সো করার চেষ্টা করছিলে সজীব? স্যার আমি আর ইমরান স্যার চেষ্টা করেছি কিন্তু স্যার আমরা খুঁজে পাইনি। খুঁজে পাওনি? তা ভালো, স্যার সমস্যা চেষ্টা নেই, আমরা দুজন মিলে স্যার চেষ্টা কিন্তু আমরা দুজন মিলে ভাবেছি স্যার। অসুবিধা নেই, ভাবা খুব ইম্পর্টেন্ট। এই ভেবে তুমি যা ভাবো সেটাই লিখে পাঠাই দেবো আমারে, সব ভুল হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি আর ইমরান স্যার চেষ্টা করেছি স্যার। না বুঝতে পারছি, কিন্তু তুমি যা চেষ্টা করছো সেটাই ভেবে লিখে দেবা, ঠিক আছে? ধরো এই কথাটার সাথে তোমার পরিচিত না, আমি এই জন্য অন্যরকম করে লিখে দিচ্ছিলাম, ঠিক আছে? ধরো আমি বললাম যে আগে আমি জাস্ট এমনি বলি যে তোমাদের ধরো 1, ধরো -½ ঠিক আছে, তারপরে ধরো +1/3 -1/4 প্লাস, ধরো আমি জাস্ট বোঝানোর জন্য আগে এসে দিচ্ছি এরকম 1/6, ধরো এরকম করে যদি আমরা চলতেই থাকি, এটা আসলে কি বলো দেখি? তুমি তো এই সিকোয়েন্সটাকে কি লিখতে পারবা সিকোয়েন্সের মাধ্যমে? এটা তো সিরিজ মানে কি, এর টার্মগুলো কিন্তু সিকোয়েন্স থেকে আসছে, তাই না? আমরা বলছিলাম না? কে বলতে পারবে বলো দেখি, এন এর টার্ম কত, কে বলতে পারবে? এন, কে বলতে পারবে এন এর টার্ম কত? স্যার -1 টু দি পাওয়ার, হ্যাঁ -1 টু দা পাওয়ার, অবশ্যই এন। হ্যাঁ হ্যাঁ জি না -1 টু দা পাওয়ার এন দিলে টু একটু দিলে হবে না, স্যার হচ্ছে না হচ্ছে না, তখন কিন্তু +1 দিয়ে দাও, n-1 দিলে তো 0 হয়ে যাবে, n+1 দিই তাহলে ভালো হবে, তাই না? প্রথমটা হবে 2, তাহলে প্লাস, তাই না? জি জি এবার হচ্ছে n+1 দাও তাহলে হবে, আর তার সাথে কি দিতে হবে বলো দেখি? এটা দিলে তো হবে না, এ তো খালি এই চিহ্ন, এটা তো খালি চিহ্নকে নির্ণয় করলো, তাই না?
হ্যাঁ 1/n দিতে হবে, সবাই জানে। তাহলে আসলে এই 1/n এটা কিন্তু, তাহলে ধরো এটা একটা কিন্তু, সরি এই যে আমরা বলছিলাম তোমার এটা কিন্তু একটা এই যে, ঠিক আছে 1/n কিন্তু, এই যে n এর মান 1 বসাও কিন্তু সব পাবা। ধরো এর মান যদি দেখো, কথা কথা আমি একটা দেখাই, অনেকে হয়তো বুঝতে পারোনি। এর মান যদি 1 বসাও কি হবে, তাই না? ধরো একটা দেখাই দিতে হয়তো অনেকে বুঝতে সুবিধা হতো। 1 যোগ 1 মানে কত, 2। এখানে তো তোমার ধরো 1/1, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে, তাহলে 1ই আসবে, তাই না? তারপর যদি n এর মান 2 বসাও, ধরো n এর মান 2 বসাও, তাহলে কি হবে -1, তাহলে এটা কত হবে 1 + 2 মানে 3 হবে এবার, তাহলে 1/2, তাহলে কত হবে, এটা দেখো মাইনাস আসবে -1/2। তাহলে এইটা ধরো একটা সিরিজ, তাহলে এটাকে তো তুমি যদি এর দ্বারা প্রত্যেকটা টার্ম কিন্তু একটা প্লাস একটা মাইনাস এরকম করে, তাহলে তুমি যদি ধরো এর যদি এরকম করো, যে কথার কথা তুমি যদি এটাকে এরকম করে দাও, তখন দেখি কি হয়, তাহলে বুঝতে পারবো। তখন n এর অ্যাবসলিউট ভ্যালু করে দাও সবগুলো, কি হবে বলো দেখি, প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু, তাহলে এই সবগুলো কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে স্যার, সব পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ তখন হয়ে যাবে। সব পজিটিভ হয়ে যাবে, তখন এই সিরিজটার চেহারা কেমন হয়ে যাবে বলো দেখি। ধরো এই সিরিজটার চেহারা কেমন হয়ে যাবে, আমরা এরকম হয়ে যাবে 1 প্লাস ধরো হাফ, তাই না, 1 + 3, 1 + 4, এরকম করে ধরো চলতে থাকবে। আর লিখলাম না আমরা। তাহলে কিন্তু আমরা যদি প্রথমটাকে চিন্তা করো, ধরো প্রথমটাকে যদি চিন্তা করো, ঠিক আছে, ধরো প্রথমটাকে যদি চিন্তা করো, প্রথম ক্ষেত্রে ধরো আমাদের এই সিরিজটা কিন্তু প্রথম ক্ষেত্রে ধরো আমরা সিরিজটাকে এরকম বলতে পারি। ধরো প্রথম ক্ষেত্রে কে ইকুয়াল টু ধরো 1 to ইনফিনিটি, ঠিক আছে, কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি। ধরো আমরা এখানে এরকম এরকম করতে পারি ধরো, তাই না, এ কে, এটা একটা সিরিজ না? আর দ্বিতীয়টার ক্ষেত্রে এরকম করতে পারি না, ধরো কিন্তু কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি, এইতে, তাই না, নাকি কি মনে হয়, বুঝতে পারছো? এই যে এটাকে কিন্তু এরকম, আর এটা যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু বানায় ফেলি সব, এটা কিন্তু তোমার এরকম, ঠিক আছে নাকি, মানো কিনা এটা? জি স্যার। হ্যাঁ জাস্ট অ্যাবসলিউট ভ্যালু, তাহলে এইটাকে বলে তোমার তো স্বাভাবিক। এটা জি তো স্যার। সেকেন্ড ইয়ারে খুব বিরাট একটা থিওরাম আছে, যেহেতু আমরা যেহেতু এত সময় আমাদের হাতে নেই, এইটাই তোমার বলে যে ধরো কোনো একটা সিরিজ যদি ধরো এইটা যদি কনভার্ট, আমি ধরো একটু লিখে দিই, কারণ আমি যেমন এটাকে নোট করছি তোমার, ধরো আমার নিজের এক্সাক্ট আমি একটা লাইন দিয়ে লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা খুবই মজার এগুলো। আরে কোথায় গেল অ্যাবসলিউট কনভার্জেন্স, এই যে অ্যাবসলিউট কনভার্জেন্স। তাহলে এই যে ধরো আমরা এইতে, তাহলে এই ধারণাটা তুমি বুঝতে পারছো কিন্তু অবশ্যই, তাই না, কিছুটা হলেও। অবশ্যই সব আমি বোঝাই দিতে পারবো না, তুমি নিজে যদি একটু চেষ্টা করো তখন বুঝতে পারবে। ধরো এই যে এখন আমি এরকম জাস্ট একটা ডেফিনেশন এরকমই তোমার অ্যাবসলিউট কনভার্জেন্সের, এটা কিন্তু আমাদের অঙ্কের কোনো অংশ না। এই যে অ্যাবসলিউট কনভার্জেন্সের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ইফ তোমার সামেশন অফ কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি, ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু অফ এ কে, এটা যদি তোমার কনভার্জেস দেন দেন তখন বলি যে দেন আমরা বলি হচ্ছে তোমার দা সিরিজ তোমার হচ্ছে এই যে কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি এ কে, এটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্স অ্যাবসলিউটলি। কনভার্জেন্স অ্যাবসলিউট এটা বলে তোমার, বুঝতে পারছো এখন? কিন্তু মজার বিষয় হচ্ছে তোমার ধরো কি বলে যে এই সিরিজটা কনভার্স করতে পারে, কিন্তু অনেক সময় অ্যাবসলিউট দিলে কিন্তু কনভার্স নাও করতে পারে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিওরাম একটা, বুঝতে পারছো? এই যে দেখো আমি সেই জন্য এটাকে ইচ্ছা করে লিখছি তোমার, যে তোমার এইটা কিন্তু কনভার্জেন্স সিরিজ, কিন্তু এটা কিন্তু কনভার্জেন্স সিরিজ না।
এটা কনভার্জেন্স সিরিজ, আমি তোমাদের প্রমাণ দেখালাম না, এটা কনভার্জেন্স, এটা অল্টারনেটিং সিরিজ বলে, এটা কনভার্জেন্স প্রমাণ করা যায়, কিন্তু এর অ্যাবসলিউট ভ্যালু করলে সে কিন্তু কনভার্জেন্স হয় না। তাহলে তাহলে এইটা দিয়েই তো এই সমস্যার জন্য ডেফিনেশনটা এরকম দিছে। যদি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে ওই সিরিজটা যদি কনভার্স করে, তখন আমরা বলি হচ্ছে এই সিরিজটাকে তোমার অ্যাবসলিউটলি কনভার্স। কিন্তু মজার বিষয় আছে, যদি কেউ যদি অ্যাবসলিউটলি কনভার্স করে, তাহলে সে অবশ্যই এটাও কিন্তু কনভার্স করবে তোমার। কিন্তু এ কনভার্স করলে অ্যাবসলিউটলি কনভার্স করতেও পারে, নাও করতে পারে, আমরা এটা প্রমাণ করতে পারি। কিন্তু কেউ যদি অ্যাবসলিউটলি কনভার্স করে, সবসময় এ কে কনভার্স করে, কিন্তু এই জন্য ডেফিনেশনটা এরকম করে দিচ্ছে। এর উল্টাটা কিন্তু সত্য না। ধর এ কে সিরিজটা যদি কনভার্স করে, তার অ্যাবসলিউট নিলে সে কিন্তু কনভার্স করতে পারে, না করতে পারে, সেটা হচ্ছে এই এক্সাম্পল এটাই। ধর এ কে কিন্তু যদি এটাকে বলে এ কিন্তু কনভার্স করে, কিন্তু এর অ্যাবসলিউট নিলে সে কিন্তু কনভার্স করে না, ঠিক আছে? কিন্তু এটা যদি কনভার্স করে, তাহলে উল্টাটা এটা অবশ্যই তোমার কনভার্স করবে। তাহলে তখন মানুষের মাথায় এই চিন্তা আসছে যে এরকম করে ডেফিনেশন দিব, যে কারো যদি অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পর যদি কনভার্স করে, অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পর প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পর যে সিরিজ করলাম তৈরি, সেটা যদি কনভার্স করে, তখন বলবো আমরা যে ওই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্স। এখন বুঝতে পারছো তাহলে? জি স্যার। সেটা হচ্ছে অ্যাবসলিউট। এর ভিতরে অনেক কিছু আছে, আমি যদি প্রমাণ দেখাতাম যে কেমন করে হয়, তখন বুঝতে পারতে আসলে এই কোসি ক্রাইটেরিয়ান অ্যাপ্লাই করে। সমস্যা নেই, তোমাদের কোর্স শেষ হোক, তারপরে যদি তোমরা ক্লাস করতে হও, এগুলো ডিপলি আমি এখানে দেখাতে পারি, সমস্যা নেই। আমি দেখালে খুব আনন্দ পাবো আর কি, তোমরা যদি আনন্দ পাও, সেটা হচ্ছে কথা। হ্যাঁ, এটাকে বলে তো অ্যাবসলিউটলি কনভার্জেন্স। এই জন্য আমি অঙ্কটায়, যেহেতু তোমরা আমার ধারণা অবশ্যই সেকেন্ড ইয়ারে ছিল এটা, কিন্তু যেহেতু মনে থাকার কথা না, স্বাভাবিক এটা। ইভেন দেখো আমারও মনে নেই, কারণ আমারও খাতা দেখতে হলো, খুব সিম্পল, এটা মনে না থাকবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমি তোমাদের এইটা লিখে দিছিলাম, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখে দিছিলাম কিন্তু, তাই না? মাইদুল দেখে অ্যাবসলিউট ভ্যালু আউট করে দিছো কি করে, বুঝলাম না। হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালু ছিল স্যার ওখানে। হ্যাঁ খেয়াল করিনি আমি হ্যাঁ, ওখানে। খেয়াল করতে হবে, খেয়াল করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর তুমি যদি প্রবলেম ধরো একেবারে প্রত্যেকদিন আমার ক্লাসের আগে আমার সকালে দাও, মানে তার মানে তুমি সারা সপ্তাহ করোই নি চেষ্টা। আরে স্যারকে দিতে হবে, স্যার হয়তো জিজ্ঞেস করবে, এই জন্য এখন করে দিলাম, নাকি সেরকম অবস্থা? হ্যাঁ না স্যার, আমি ওই যেদিন ক্লাস হয় তার আগের দিনে চেষ্টা করি। হ্যাঁ, আরো 2 দিন আগে থেকে চেষ্টা করবে, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, সেই দেখো, তাহলে এখানে আমরা, তাহলে এখন আশা করি বুঝতে পারছি, আরো লিখলে বুঝতে পারবা যে আমরা বলছি যে প্রুভ দ্যাট ইফ এত কনভার্জেস অ্যাবসলিউটলি, দেন এটি আর এটা কনভার্স করবে। তাহলে আমরা দেখো, আমরা এখন হচ্ছে তোমার, আমরা ভায়াস্ট্রাস এম টেস্ট কে অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে? আমরা ভায়াস্ট্রাস এম টেস্ট কে অ্যাপ্লাই করতে চাই। যে অনেকের যেমন এই ভুলটা হয়েছে, যে খেয়াল করে দেখো যে ভায়াস্ট্রাস এম টেস্টে তোমার কিন্তু এই এফ কে কিন্তু সামেশন এফ কে না, এফ কে এক একটা ফাংশন f1 f2, কিন্তু তোমরা সবাই এফ কে ধরে ফেলছো যে সামেশন দিয়ে, পুরাই সামেশন সহ এটাকে এফ কে ধরে ফেলছে। এই যে কে ইকুয়াল টু 1 to infinity a কে কোসাইন অফ কে এক্স, যেমন সবাই ধরে ফেলছে ভুল করে, যেমন সাইমাও ধরছিল প্রথমে, তারপর তাইবা, তারপরে কে আর কে আর কারা কারা সবাই ধরছে বোধহয়, তাই না? রাত্রিও ধরছে, সামেশন সহ ধরে ফেলছে। কিন্তু সামেশন তো আমরা পরে বলতেছি, কিন্তু আমাদের ফাংশন কিন্তু এই যে দেখো খেয়াল করে, আমাদের এখানে কিন্তু সিকোয়েন্স ছিল এফ কে, এটা কিন্তু এফ অন একটা কিন্তু ফাংশন, f2 আর একটা ফাংশন, কিন্তু আমরা পরে বলছি যে সিরিজটা তোমার কনভার্স করবে, এটা তোমাকে বুঝতে হবে। কিন্তু এই ভুলটা অনেকের হয়েছে, শুধু মাহফুজা একেবারে এক্স্যাক্টলি কারেক্ট করতে পারছে। হুম, এক লাইনে অঙ্ক দেখলে তুমি এখন, সদীপ যেহেতু চেষ্টা করছে বা অন্যরা যারা চেষ্টা করছে, দেখলে ভাববা যে আসলে এক লাইনের অঙ্ক, আর যে যুক্তি ব্যবহার করছে তোমরা ক্লাস 9-এ জানো সেটা। তাহলে দেখো আমরা, আমি জাস্ট প্রথমে একটা জাস্ট ভালো করে, তাহলে তোমাকে এখন ধরো কি ধরতে হবে সেটা, এটা এই অন্য কালার দিয়ে যা রাখলাম সেটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, ওরকম করে আমরা এখন অঙ্কের ধরো সলিউশন করতেছি, ঠিক আছে? অঙ্কের ধরো সলিউশন বা প্রুফ। তাহলে প্রথম সমস্যা হচ্ছে, তোমাকে ধরো আমরা ধরো ভাস্ট্রাস এমটেস এর মতো বানাবো, লেট, এই দেখো এইদিকে যদি কে ধরো, তাহলে এম ধরা যাবে না, কিন্তু ডান পাশে যদি কে দিয়ে লেখা আছে, তাই না? আমরা সবসময় ই ধরবো। এই দেখো এফ কে অফ এক্স, একটা দেখাচ্ছে অন্যটা হুবহু একই রকম, কোসাইন অফ কে এক্স, ঠিক আছে? ধরো এখানে আমাদের
তোমার এক্স এর তো মান আছে অবশ্যই, এক্স আই কত এখানে বলো দেখি, আই কিন্তু বলা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে যে কোনো রিয়েল নাম্বার পুরা কিন্তু। এই যে এক্স হচ্ছে এইটা, আর আমাদের এই যে কে হচ্ছে তোমার ধরো কে হচ্ছে তোমার কি, কে নিচে লিখি যে দোকানে জায়গা নেই, কে হচ্ছে তোমার এরকম 1 2 3 বা বিলংস টু এন যাই লেখো 2 3 ভাবে লিখি এরকম, তাই না? 1 2 3 না কিন্তু ই পর্যন্ত তোমার। তাহলে এখন কি বুঝতে পারলে? এই এই যে দেখো, তুমি যদি কে এর মান 1 বসাও, ধরো এই যে কে এর মান তো 1 হতে পারে 2, f1 সে কিন্তু একটা ফাংশন a1 কোসাইন কত হয়ে যাবে এখানে বলো দেখি, cos x কোসাইন এক্স, ঠিক আছে? আসলে এটাকে কিন্তু এর নাম কিন্তু আসলে কজ, কোসাইন, আসলে কজ আমরা আমাদের দেশে কেন জানি, আমি ছোটবেলায় কজ শিখছিলাম সবাই দেখি, হ্যাঁ কোসাইন এক্স আর কি, হ্যাঁ, বা কজ এক্স বললে সমস্যা নেই। ধরো এই যে কজ এক্স, আবার যদি কে এর মান 2 বসাও, কি নতুন আর একটা ফাংশন হবে না, f2 a2 কোসাইন 2x f3, তাহলে এখন তো তুমি যদি এখানে সামেশন দিয়ে তো ধরার প্রশ্ন নেই, এফ অফ কে কিন্তু সামেশন দিয়ে হবে না তোমার, কারণ আমরা তো এর দ্বারা যে সিরিজ বানাবো, তখন সিরিজ হচ্ছে এগুলো যোগ করে, ধরো f1 যোগ f2 যোগ f3 যোগ f4, তখন হচ্ছে তোমার সিরিজ হবে। বুঝতে পারলে? দেখো নাকি, এই যে যারা করছো তারা ভালো বুঝতে পারবে এখন কেন সামেশন ধরলে, যে না করছো তার থেকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার চেষ্টা করার। কারণ আমাদের কিন্তু অ্যাজাম্পশন এইটা ছিল, তোমার আমাদের অ্যাজাম্পশন ছিল তোমার এরকম একটা সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া আছে, তোমার সেই প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা প্রমাণ করতে হবে যে এম কে, সামেশন না কিন্তু, সামেশন অফ কে ইকুয়াল টু এম সেটা না কিন্তু অ্যাজাম্পশনে ছিল তোমার। তাই এইটা তোমরা সবাই জানো এখন, ধরো আমি জানি, যেমন ধরো মাহফুজা বলতে পারবে না, এবার ধরো কি বলতে পারবা, ধরো তুমি খুবই সহজ, তাই না? কি করতে হবে আমরা যেহেতু, হ্যাঁ বলো। ধরতে পেরেছি মনে হয়েছে স্যার। হ্যাঁ ধরতে পারলেন, হ্যাঁ কথা অসুবিধা নেই, ধরতে তো পারবাই এ এখন। সাফিক্স কে তো আগে স্যার আপনি কনভার্জেন্স বলেই দিয়েছেন। হ্যাঁ আর হ্যাঁ cos তার এক লাইন, এক এর হ্যাঁ -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাই তো স্যার হ্যাঁ লেস দেন আর ইকুয়াল তো হতেই পারে। হ্যাঁ সেটাই, সেটাই আর কি, এই লাইনটা লেখা ইম্পর্টেন্ট, এই জন্যই তোমাকে চেষ্টা করতে হবে। আমি বলে দেওয়ার পরে ধরলে অবশ্যই ভালো, কিন্তু তার আগে ধরতে পারলে আরো ভালো, হ্যাঁ তাই না নাকি? এই যে দেখো, তাহলে এখানে কি লিখতে পারবো এখন, কে বলতে পারবে, কে বলবে এখানে কি বলতে পারবো? absolute value of a k হ্যাঁ আমরা absolute অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি, তাই না? অ্যাবসলিউট ভ্যালু অফ এ কে আর অ্যাবসলিউট ভ্যালু অফ কোসাইন অফ কে এক্স, তাই না? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আর আমরা জানি ছোটবেলা থেকে যে কোসাইন ফাংশনের অ্যাবসলিউট ভ্যালু তোমার লেস দ্যান অর ইকুয়াল টু, কিন্তু খালি লেস দ্যান না, কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু যে কোনো। তাহলে আমরা কিন্তু এখানে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি যখন লিখবা এখানে কিন্তু এই যে লেস দ্যান অর ইকুয়াল টু এরকম লিখতে পারি আমরা একে। তুমি যদি বুঝতে একটু সমস্যা হয়, তুমি ধর এখানে 1ও লিখলাম, কোনো সমস্যা নেই। প্রথমে ভালো করে তোমাদের এখানে তুমি কারণটা লিখবা, যে যেহেতু যেহেতু আমরা জানি, এটা ছোটবেলা থেকেই জানি যে কোসাইন অফ কি দেখবা, থিটা দিয়ে লেখা ঠিক না, ওয়াই দিয়ে লেখি, থিটা মানে বোঝা যায় কারণ কারণ শুধু 90 ডিগ্রি তা না, এখন তো রেডিয়ান, এটা কিন্তু তোমার লেস দ্যান আর ইকুয়াল টু 1, ঠিক আছে? আমরা কি বলি যে ফর অল ওয়াই ইন আর বলতে পারি, বা ধরো মাইনাস ইনফিনিটি থেকে তোমার ইনফিনিটি পর্যন্ত, তার জন্য এটা ধরো আমরা কারণটা লিখে দিলাম, এত দূরে লিখছি দেখা যাচ্ছে না, সেটা টেনে দিচ্ছি, সমস্যা নেই। এই যে ঠিক আছে, এটা কি সবাই এগ্রি করো কিনা? হুম, জি স্যার লিজার কি অবস্থা? জি আকাশ? স্যার, আগে বুঝতে পারিনি, হ্যাঁ বুঝতে না পারছি। না বোঝা তো সমস্যা নেই, বুঝতে পারবে না, কিন্তু যা বোঝো সেটাই করে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি নতুন চিন্তা করতে পারবা। এই জন্য আমি বলি যে তুমি পারফেক্ট অ্যান্সার দেওয়া নাথিং, চেষ্টা করা বেশি ইম্পর্টেন্ট। তোমরা আমার থেকে ভালো পারো, আমি ছাত্র অবস্থায় যা পারতাম এরকম নিশ্চিত, হ্যাঁ, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে সেই। তাহলে এখানে কারো সমস্যা থাকার কথা না, তাই না? তাহলে এখানে ধরো, তাহলে আমরা এখন তাহলে ফাইনালে, এটা তো অন ডান পাশে, তাহলে ধরো এখানে আমরা কি লিখতে পারবো, আমরা কি এটা লিখতে পারবো, ধরো আমরা যদি এটা লিখি যে ধরো এটা কি লিখতে পারবো যে আমাদের যে অভিষ্ট লক্ষ্য যে ভাস্টাস এম টেস্টকে অ্যাপ্লাই করার,
আমরা কি এটা পেয়ে গেছি না? ধরো এটা তো লিখতে পারবো আমরা, তাই না? নাকি জি স্যার লিখতে পারবো। এটাই হচ্ছে, দেখো আমাদের ভার্স্ট্রাস এম টেস্টের যে প্রথম যে অ্যাজাম্পশন ছিল সেইটা, প্রথম যে অ্যাজাম্পশন ছিল আমি দেখাচ্ছি, এই দেখো প্রথম যে অ্যাজাম্পশন, এতে হোল্ড করতে হবে তোমাকে, ঠিক আছে? এই যে এটা হোল্ড করছে কিন্তু, ফর অল এক্স ইন আই, ফর অল কে ইন, এই যে তোমার ভার্স্ট্রাস এম টেস্ট কে অ্যাপ্লাই করার উপযোগী করতে হবে তোমার ফাংশনকে, এটা তোমার চিন্তা করা। তাহলে আমরা এখানে যদি আরেকটু ভালো করে লিখি, এখানে একটা লাইন লেখো যে ফর অল, এটা কিন্তু আমরা বলতে পারি ফর অল এক্স, আমাদের এক্স ছিল ধরে এটা লিখি, তাহলে সুবিধা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর ফর অল কে ধরো এক এক রকম করে, কে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, মানে 1 2 3 এরকম, সমস্যা নেই, ঠিক আছে না? বা কে ইকুয়াল টু 1 2 3 যাই দাও, সমস্যা নেই, এক একটা এক রকম করে লিখতে, যাতে তোমার বুঝতে আর কোনো জায়গায় কে বিলংস টু এন লিখতে পারো, ঠিক আছে? এখন এইটা দেখো আমি বলে দিছি কিন্তু, নাকি সদীপ যেটা বললো, বলো দেখি, খালি যদি কনভার্জেন্স বলে দিতাম তাহলে কি তুমি লিখতে পারতে? অ্যাবসলিউট কনভার্জেন্স যদি না বলতাম? হ্যালো হ্যালো, না স্যার। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই যে তোমাকে অ্যাবসলিউট কনভার্জেন্স বলতে থাক, খালি তোমার যদি বলতে এটা খালি কনভার্জেন্স, তাহলে কিন্তু তুমি বলতে পারতে না যে এটা কনভার্জ হলে যে অ্যাবসলিউট যে কনভার্জ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। যদি অ্যাবসলিউট কনভার্জেন্স হয় তাহলে তাহলে আমরা এটা এখন লিখতে পারি, ধরো দেখো এই যে যদি ধরো আমরা এরকম লিখি, এখন ধরো আমরা এরকম, তাহলে এখন কথার কথা, ধরো তুমি যে ভার্স্ট্রাস এম টেস্টের মতো বানাতে যদি চাও, তো এম কে কিন্তু বলছিলাম আমরা নন নেগেটিভ, তাহলে এটা এ কে যাই হোক না কেন আমরা জানি না, এ কে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ এ কি কে তোমার নন নন নেগেটিভ। নেগেটিভ, এটা তাহলে আমরা এখন দেখো যে আমরা বলি না যে তুমি যে লেট করো, লেট করার কিন্তু যুক্তি আছে, যেহেতু তুমি নিশ্চিত হয়ে গেছো যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ হচ্ছে নন নেগেটিভ, ধরো তাহলে আমরা এখানে এরকম সাপোজ করতে পারবো, ধরো আমরা এরকম দাবি করতে পারি, সাপোজ বা লেট যাই বলো, যে সে যাই বলো সমস্যা নেই, সবাই মাঝখানে লিখলে তোমার সে লিখতে হয়, সাপোজ লেখে অসুবিধা নেই, সাপোজ লিখি আমরা, প্রথমে লিখলে সবাই সাপোজ লেখে, সাপোজ করতে পারি, ধরো আমরা তাহলে এটা কি করতে পারি কিনা যে এম কে এইটা, এটা কি আমরা ধরতে পারবো কিনা, কারণ আমরা নিশ্চিত এ কে কি জানি না, কিন্তু আমরা সে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে কিছুই বলার নেই, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ এ কে সে কিন্তু নন নেগেটিভ। এই জন্যই ধরো আমি স্বাভাবিক এরকম করে লিখি যে হোয়াই, হোয়াই কেন তুমি এটা ই করতে পারো, হোয়াই এটা চিন্তার বিষয় যে কেন তুমি এটাকে এম কে ধরতে পারো, ভার্স্ট্রাস এম টেস্টের এম কে কিন্তু বলা ছিল যে নন নেগেটিভ, তাই না? বুঝতে পারছো নাকি? এটা তোমাদের অঙ্কের অংশ না, কিন্তু জাস্ট তুমি চিন্তার বিষয়, অবশ্যই তোমরা বুঝে ফেলছো এখন। তাহলে এটা কিন্তু তোমার ফর অল কে, এটা কিন্তু ফর অল, সরি লাল কালি দিয়ে লেখা যাবে না, ফর অল কে, ধরো 1 2 3 বা এন এরকম সত্য, তাহলে এখন তো হয়ে গেছে আমাদের অঙ্ক, তাই না নাকি? তাহলে এখন আমরা বলতে পারবো, ধরো এই যে ধরো আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু এরকম আমরা তাহলে কি সাপোজ যদি এত ধরি, তাহলে দেন আমরা এখান থেকে কিন্তু, বা দেয়ার ফোর যাই বলো, যে দেয়ার ফোর এটা আমাদের কি, আমরা যদি সামেশন করি কোনো সমস্যা নাই, যদি একই ইন্ডেক্স কি কোনো সমস্যা করবে না আমাদের, এই যে এম কে আমরা লিখতে পারি, ধরো সামেশন কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ কে, তাই না? এটা তো লিখতে পারবো নাকি, এটা তো এগ্রি করো? হুম, জি স্যার লিখতে পারবো। হ্যাঁ লিখতে পারবো, তাহলে এটাকে ধরো একটা নাম দিলাম 1, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা কিন্তু তোমার দেওয়া আছে, তাহলে এটাকে ব্যবহার করে তুমি বলতে পারবা যে এম কে তোমার হচ্ছে কনভার্স করে। তাহলে এখন আমরা যদি আমরা এরকম করে লিখি যে, আমি একটু বেশি করে লিখে দিই, যেমন যেমন ইরা যেমন করে লিখছে সেরকম করে লিখি, মাহুদা যেমন করে লিখছে আর কি, উই হ্যাভ, ধরো উই হ্যাভ গিভেন, আমাদের কি দেওয়া আছে যে উই হ্যাভ গিভেন, এটা কিন্তু দেওয়া আছে আমাদের, নাহলে কিন্তু এই অঙ্ক হবে না কখনো, ওটা আমরা দিয়ে দিচ্ছি, উই হ্যাভ গিভেন, না সরি সরি কি দেওয়া আছে জানি, কি দেওয়া ছিল, অ্যাবসলিউটলি কনভার্স দেওয়া ছিল না, না কি ছিল কোনটা, দেখে দেখুন আমি বুঝে গেছি অঙ্কটা কই, তো এত কনভার্জেন্স অ্যাবসলিউটলি, ঠিক আছে, ঠিক আছে, উই হ্যাভ গিভেন, ধরো এত, এই যে এ কে অ্যাবসলিউটলি কনভার্জ অ্যাবসলিউটলি,
ধরো তো কনভার্সেস, হ্যাঁ সরি একটা ই বোধহয় কম পড়ে গেল, কনভার্জেস অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি তার মানে কি বলো দেখি, এটা কি ইমপ্লাই করে বলো দেখি, তার মানে কেউ বলতে পারি না, দিস কি ইমপ্লাই করে বলো দেখি, দিস ইমপ্লাই, কে বলতে পারবে? হ্যাঁ কে কনভার্স করবে খালি, কে বলবে? সিরিজ অফ ফাংশন স্যার হ্যাঁ অ্যাবসলিউট ভ্যালুর সিরিজ অফ ফাংশন, তাই না? আরেকটা লাইন বেশি লিখি, ধরো দিস ইমপ্লাই, আমরা কি এটা বলতে পারি না, ধরো ওই একের মতো বানানোর জন্য এটা কি বলতে পারি বলো দেখি, কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তোমার এই যে এটা খালি তোমার কি করবে, এত কনভার্জেস নাকি, তাই না? তাই না? ধরো দিস ইমপ্লাইজ দ্যাট, সরি কি কথা লিখছি, দিস ইমপ্লাইজ দ্যাট আদার কারণে দিস ইমপ্লাই, তাই করে না, যদি অ্যাবসলিউট মানে কি, অ্যাবসলিউট ভ্যালু নিলেও সে কনভার্স করবে, তাই না? জি স্যার। তাহলে আমাদের একের ডান পাশ কি ছিল, এটা ছিল, আর বাম পাশ কি এটা ছিল, তাহলে আমরা কি বলতে পারি যে ফ্রম 1, ধরে এরকম করে লিখতে হবে কথা না, আমি তোমাদের বোঝানোর জন্য, তাহলে আমরা এরকম বলতে পারি না যে ফ্রম 1, কিছুই না কিন্তু আসলে এক লাইনের অঙ্ক, আমি একটু বেশি করে লিখছি যাতে সবাই বুঝতে পারো অন্তত, আমরা এরকম বলতে পারি যে ফ্রম 1, ধরো ফ্রম 1 আমরা কি বলতে পারি, কে কনভার্স করে, কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এম কে, তাই না? এম কে কি লিখতে পারবো, কনভার্জেস নাকি? ঠিক আছে, মানো কিনা এটা? ঠিক আছে, জি স্যার কারণ অন তো এডি সমান এডি, এ যদি কনভার্স করে এ অবশ্যই কনভার্স করবে, এই যে। আর তাহলে ভায়াস্ট্রাস, এই যে দেখো ভায়াস্ট্রাসের অ্যাজাম্পশন প্রমাণ করে ফেলছি আমরা এবার, দেখো ভায়াস্ট্রাসের যে অ্যাজাম্পশন ছিল, যে আমাদের যে ফাংশন দেওয়া ছিল যে এটা, ধরো এই যে ভায়াস্ট্রাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বোঝা তোমাকে, এই যে অ্যাজাম্পশন এটাও হয়ে গেছে, এটা কনভার্স প্রমাণ করেছে, তাহলে আমরা এই কনক্লুশন লিখতে পারবো, তাহলে এফ কে দ্বারা যে তুমি সিরিজ তৈরি করবা, এই সে কনভার্স করবে ইউনিফর্মলি অন আই, তাহলে আমাদের এফ কে কি ছিল তোমার, এফ কে কি ছিল তোমার, এই যে আমাদের এফ কে এটা ছিল, তাহলে আমরা হুবহু বলে দিতে পারবো তোমার এখন একেবারে, যে একবার বলে দিতে পারবো, ধরো আমরা বলতে পারবো যে হেন্স বাই ভায়াস্ট্রাস এম টেস্ট, ধরো হেন্স ভায়াস্ট্রাসের বানান, নামের বানান লেখার সময় খুব কেয়ারফুল কিন্তু, WEI দুই একবার লিখতে হবে, ট্রাস, আমারও ভুল হয় মাঝে মাঝে, দেখো ঠিকই আছে, ভায়াস্ট্রাস এম টেস্ট by the Vaestras, hence by sorry দি লিখতে হবে কিন্তু, সরি হেন্স বাই দা ভায়াস্ট্রাস এম টেস্ট, কি বলতে পারবো আমরা, যে আমাদের ধরো এই যে তুমি বলছো তো এইটা, তাই না, যে তোমার এফ কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এফ কে অফ এক্স, তাহলে এটা মানে তুমি এফ কে মানে কি ধরছো, সেটা জাস্ট হয়ে গেল আমাদের যে অঙ্কটা, সেটা 1 টু ইনফিনিটি, তোমার এটা কি ধরছিলে, এ কে কোসাইন অফ কে এক্স, তাই না, এত কনভার্জেস ইউনিফর্মলি, কারো প্রশ্ন আছে কোনো, ইউনিফর্মলি অন কত, আমাদের ই দেওয়া ছিল মাইনাস ইনফিনিটি, যেহেতু আমাদের ই ছিল আই কিন্তু মাইনাস এডে, এই যে হয়ে গেল, খুবই সহজ এক লাইন কিন্তু, কারো কারো প্রশ্ন আছে? তাহলে আশা করি তোমরা, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, সেটা আমি পরে করছি, দেখি কি অ্যান্সার দিতে পারে, আমরা যতটুকু লিখলাম, কারো কি প্রশ্ন আছে কোনো? এটা কিন্তু জাস্ট আমি তোমাদের একটা প্রশ্ন করছি হোয়াই চিন্তা করার জন্য, এটা কিন্তু ভাবো না যে তোমার অঙ্কের ভিতরে আবার পরীক্ষা আসলে হোয়াই লিখে দিয়ে না জানি আবার, হ্যাঁ ঠিক আছে, স্যার এই প্রশ্ন করলে, কারো প্রশ্ন আছে, কোথাও কি বুঝতে সমস্যা আছে, বুঝতে হবে, একটা ভালো করে বুঝলে তুমি কিন্তু ই করতে পারবা, হ্যাঁ হ্যালো, যে কেউ প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, পপি সেনের প্রশ্ন আছে নাকি, পপির, না স্যার, বুঝতে পারছো, চেষ্টা করছিলে তুমি করার, না
হ্যাঁ, চেষ্টা স্যার করতে আমার হবে। হচ্ছে কয়েকটা লেকচার মাঝখানে গ্যাপ গেছিল তো, তারপর থেকে আমি হচ্ছে একটু। ক্যাচ করতে পারছো না আর আর কি সেই এখন। জি হুম। স্যার। তাহলে আশা করি তোমরা এইটা হুবহু একই রকম করতে পারবা, তাই না? নাকি হুবহু একই রকম তোমার, জাস্ট এখানে সাইনের তাহলে সাইন ওই লেস দ্যান অর ইকুয়াল টু তোমার 1, হুবহু একই রকম। কারো প্রশ্ন আছে? হুম, কি আকাশ সাহেবের প্রশ্ন আছে নাকি? না স্যার। প্রশ্ন নাই নাকি? তা তো তুমি তো করার চেষ্টা করোনি তো, না? আর আর কারো প্রশ্ন আছে? এটা কি কথা বলছে না তো? দশাক সাহেবের কি অবস্থা? কোশ্চেন নাই। কোশ্চেন নাই, কিন্তু নিজে তো করতে হবে কিন্তু। হ্যাঁ, যাই হোক, আমরা আশা করি এখন এটি করবা তোমরা, আশা করি সবাই পারবে এখন। তাহলে এখন আমার একটা প্রশ্ন আছে তোমাদের সবার কাছে, ধরো দেখি কি অ্যান্সার করতে পারে। ধরো এই অঙ্কটা যদি আমরা আমরা আগে একটা কি এই টিএন এর সাহায্যে তো ইউনিফর্মলি কনভার্জ বের করতে পারতাম, টিএন এর সাহায্যে করছিলাম না একটা ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশনের সাহায্যে করছিলাম না, টিএন বের করে টিএন যদি টেন্স টু তোমার 0 হয় তাহলে আমরা বলে দিতে পারবো, তাই না? করছিলাম, মনে আছে একটা? জি স্যার। কি মনে হয় ওটা, ওখানে কি কি সমস্যা হবে? ধরো ওদের থেকে এর কি বেনিফিট আছে বলো। ধরো একটা তো বড় ওই পার্থক্য আছে অবশ্যই, সেটা আমি জানি। ধরো কে বলতে পারবে, কারো মাথায় কি আসছে? স্যার স্যার ওখানে পয়েন্ট TN পয়েন্ট হ্যাঁ ওয়াইজ বলো। লিমিট বের করতে হতো। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতে হতো কিন্তু তোমার, না হলে কিন্তু তুমি কোনো কনক্লুশন টানতে পারতে না। তুমি যদি ধরো পার্শিয়াল সামের সিকোয়েন্স তৈরিও করতে, ধরো এসএন, তাই না? এসএন তৈরি করলে এখান দিয়ে ধরো পার্শিয়াল সামের সিকোয়েন্স এসএন, অবশ্যই কি এসএন তৈরি করতে পারো না? মাইদুল যেমন এসএন লিখছে, আবার এখানে ইনফিনিটি লিখে দিচ্ছ, কিন্তু বুঝতে পারছো নাকি? স্যার। হ্যাঁ, এই জন্য কেয়ারফুল হতে হবে। তাহলে তাহলে তুমি যদি এখানে ধরো এর কিন্তু এন এর পার্শিয়াল সাম এসএন বের করতে পারতে, এস এন অফ এক্স বের করতে পারতে, তারপরে ধরো এখন তারপরে কিন্তু তুমি টিএন যদি অ্যাপ্লাই করতে চাইতে, তখন কিন্তু তোমার এস এন এর পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতে হতো। তুমি ধরো এই এস এন, ধরো এস এন, তুমি আসলে এই এর তুমি পয়েন্ট ওয়াইজ লিমিট বেরই করতে পারবে না, ইম্পসিবল বের করা। এইবার সদীপের প্রশ্নের অ্যান্সার পাওয়া তুমি যদি বুঝতে পারো যে এই মেথড অনেক পাওয়ারফুল তোমার, যে আমাদের পয়েন্ট ওয়াইজ আমরা খালি বলে দিতে পারছি যে ইউনিফর্মলি কনভার্স করে, কিন্তু কোন পয়েন্টে করে আসলে লিমিট বেরই করতে পারি না, এই অঙ্কটা লিমিট বেরই করতে পারি না আমরা, কিন্তু তারপরে বলে দিতে পারবো, এত পাওয়ারফুল যে লিমিট পয়েন্ট ওয়াইজ লিমিট কোথায় জানি না, কোথায় কনভার্স করে জানি না, কিন্তু তা না জেনেও আমরা বলে দিতে পারবো যে এস ইউনিফর্মলি কনভার্স। কিন্তু ওই ওই মেথডের কিন্তু লিমিটেশন ছিল, যে তোমাকে যদি ওইটা অ্যাপ্লাই করতে হতো টিএন এর ওই যে যুক্তি, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু তার পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতে হতো। কিন্তু ভায়াস্ট্রাস আরো আসলে কোশি ক্রাইটেরিয়াকে ব্যবহার করে দিছে সে, যেটা হ্যাঁ আমরা বলছিলাম যে কোশি সিকোয়েন্সের ডেফিনেশনে যদি ওই কোথায় কনভার্স করে সেটা কিন্তু জানার দরকার নেই, সেটা না জেনেও তুমি বলে দিতে পারো যে কনভার্স করবে, নাকি? না বুঝতে পারো? হ্যালো? হুম, জি স্যার, এটা বুঝতে কিন্তু পারছি। খুব ইম্পর্টেন্ট তোমার, যে আমরা তোমার এখানে কিন্তু যেমন মানে মাহফুজা যেটা বললো যে পয়েন্ট ওয়াইজ লিমিট বের করার দরকার নেই, কোথাও আমরা কিন্তু বের করিনি। ভায়াস্টা সেম টেস্টের যে যুক্তি, কিন্তু কি করছি একটা বাউন্ড বাউন্ড পেতে হবে তোমাকে, এরকম একটা এই বাউন্ডটা তোমাকে মিনিমাম পেতে হবে কিন্তু তোমার, তাই না? এইটা না পেলে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না, এরকম একটা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ওই ওই পরেরটা করতে পারবা। আর কি কারো প্রশ্ন আছে? তাহলে এর বেনিফিট হচ্ছে এটা, তোমার কোথায় সে পয়েন্ট ওয়াইজ কনভার্স করে সেটা আমাদের জানার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমরা আজকে অঙ্কই করবো দু একটা, এটাকে অ্যাপ্লাই করে, আমাদের যে সময় আছে। ধরো আর আমি এই অঙ্কটা করাইছি, এর ইম্পর্টেন্স হচ্ছে তোমরা যে মনে আছে ম্যাথমেটিক্যাল মেথডটা তোমরা পড়ছো, ফুরিয়ার সিরিজ পড়ছো না নাকি? হ্যাঁ, কি ইমরান সাহেব ফুরিয়ার সিরিজ পড়োনি নাকি?
জি স্যার বলেছি স্যার। তা কি মনে হয় ওখানে কি এরকম কিছু ছিল না নাকি? তুমি পড়ে ধরো কোর্স শেষ করে ফেললে তাও যদি একটু বুঝতে হবে কিন্তু। ছিল স্যার, এটা হ্যাঁ ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জিনিসটা ওখানে কিন্তু হয়তো তোমাকে অ্যানালাইসিসটা বলিনি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটোর যোগফল দিয়ে আমরা লিখতাম ফুরিয়ার সিরিজকে, লিখতাম না যে এফ অফ এক্স ধরো সাম একটা কনস্ট্যান্ট এ নট দিতে যোগ এইটে, ধরো এখানে দুটো তো এখানে এ আর বি এন দিত খালি, আর কিচ্ছু না। পুরা এই জিনিসটার সাহায্যে লিখতাম। মানে আমরা যে এই যে মানে মেথড, পুরা ম্যাথমেটিক্যাল মেথড ডিপেন্ডস অন তোমার সবকিছু এই যে তোমার এই অ্যানালাইসিসের উপর। এখন তুমি ধরো এমনি সব পড়ে গেলে কিছুই বুঝতে পারবা না। ঠিক আছে, কিন্তু একটু অবশ্যই সব বোঝা কঠিন ছাত্র অবস্থায়, একটু চেষ্টা করতে হবে বোঝার, একটু বোঝার চেষ্টা করতে হবে। এখন তুমি একটু অন্তত খুলে দেখো এই যে মেথডের যেটা ফুরিয়ার অ্যানালাইসিস করছো বা তুমি যদি নোট করে থাকো তোমরা, তখন একটু জাস্ট তাকায় দেখো যে আসলে এই দুটো জিনিসেরই যোগফল আকারে লিখছে। যে কোনো ফাংশনকে পিরিয়ডিক ফাংশনের যোগফল আকারে আমরা লিখে ফেলতে পারি। অবশ্যই ফাংশনটা কিন্তু পিরিয়ডিক হতে হবে, আপিরিয়ডিক হলে কিন্তু আমরা লিখতে পারবো না ফুরিয়ার সাহায্যে, ফুরিয়ার সিরিজের সাহায্যে। পুরা হুবহু এই জিনিসটা বসাই দিছে। ধরো এই যে ওখানে খালি এন দিছিলে তোমাদের, আমার মনে আছে যে একটা দিছে ধরো এ এন কোসাইন এন এক্স যোগ আর একটা দিছে তোমার বিএন সাইন এন এক্স, তাই দিছে খালি। তার সাথে বোধহয় আর একটা কনস্ট্যান্ট ছিল সি নট বাই নট দিছে কি, বা অনেকে দেয় না, একবারে লিখে দেওয়া যায় এটা দিয়ে। তাহলে অবশ্যই তোমাদের এখন হোমওয়ার্ক এটা, আমি তোমাদের ঈদের ছুটিতে কিছু হোমওয়ার্ক করতে দেওয়ার চেষ্টা করবো, দেবো। যারা ইন্টারেস্টেড তারা করবো। এটা ধরো ক্লাসের জন্য অত ইম্পর্টেন্ট না, ক্লাসে আমি পরীক্ষাতে দিব না, যদি তোমাদের অবসর সময় আছে আমি লিখে দিয়ে দেবো আমি তোমাদের, যে তোমরা যদি চিন্তা করা শেখানোর জন্য। সেই তোমার অবশ্যই সাইনের অংশটা কিন্তু এইভাবে করবা, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে সাইনের যে অংশটা ছিল। এবং এটা খুব ইম্পর্টেন্ট, তোমার ম্যাথমেটিক্যাল মেথড কমপ্লিটলি এই ধারণার উপর দাঁড়ায় আছে। তুমি কখনো ওই যে এফ অফ এক্স কে যদি কনভার্স না করে, তাহলে তুমি কখনো এটাকে লিখতে পারো না। তুমি যে ওখানে কিন্তু তোমার হয়তো বলা হয়নি যে কনভার্জেন্সের ধারণা, কনভার্স বলে তুমি লিখতে পারো, না হলে কিন্তু লিখতে পারো না। তাহলে ধরো আমরা আর ছোটখাটো আর দুটো অঙ্ক আজকে দেখাবো, যে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা ধরো ছোট অঙ্ক, কিন্তু আসলে এত তোমার সেকেন্ড ইয়ারের উপরে খুব ডিপেন্ডেন্ট, সেকেন্ড ইয়ারে সবকিছু ব্যবহার করতে হয়, এটা একটা সমস্যা। যাক, আমরা তারপরেও সমস্যা তো থাকবেই, সমস্যা নেই, সমস্যা নিয়েই এগোতে হবে। সমস্যা আছে বলে যে স্টপ হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ধরো এরকম আমরা দেখাতে চাই একটা প্রবলেম, ধরো যে শো দ্যাট, দেখ অন্য কালি দিয়ে লিখে পারলাম, সমস্যা লিখে যখন শো দ্যাট, যে তোমাকে দেখাতে বলছি যে প্রমাণ করবো, দেখাও যে শো দ্যাট এরকম একটা সিরিজ দিছি ধরো। আসলে এখানে এমন একটা যুক্তি ব্যবহার করবো যেটা সেকেন্ড ইয়ারে তোমরা পড়ছো। দেখ আমি একটু বলবো, সমস্যা নেই, তোমরা করতে পারবা, ক্যাচ করতে পারবা। ধরো সাইন কে এক্স, ঠিক আছে। আমরা বলছিলাম যে টেকনিক্যাল কারণে আমরা কে দিয়ে লিখি যখন সিরিজ লিখি। কোন টেকনিক্যাল কারণ তোমরা তো বুঝতেই পারছো, কারণ সিকোয়েন্স এন দিয়ে লিখি। তাই বলছে যে এতে ইজ, ধরো তোমাকে দেখাতে বলছে ইজ ইউনিফর্মলি কনভার্স, ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, ইজ ধরো ই দিয়ে টেন্স দিয়ে লিখতে ইজ ইউনিফর্মলি, ইজ দেখা যাচ্ছে না স্যার, ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। ধরো এখানে যে পুরা রিয়েল নাম্বারের উপর, এটা মানে কিন্তু পুরা রিয়েল নাম্বার, যে তুমি পুরা আর মানে সেটা আর কে কিন্তু পুরো আমরা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার আর কে কিন্তু এরকম করে লেখে, তোমরা জানো যে মাইনাস ইনফিনিটি থেকে যাই বলো, যেভাবেই আমরা বলি, এটা আরও লিখতে পারো বা এটা লিখতে পারো, বা এই যে না এটা দেওয়া ঠিক না, এই যে এটা সেরকম করে দিই আর, অথবা এই যে এটাকে প্রমাণ করতে হবে, এরকম একটা আছে তোমার, বুঝতে পারছো? এটাকে ধরো প্রমাণ করতে হবে তোমার, যে এই যে এই সিরিজটা তোমার ইউনিফর্মলি কনভার্স করে। ধরো একইভাবে তোমার এই যে যুক্তি অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এখন প্রথম প্রশ্ন হচ্ছে ধরো ই কে কি ধরবো আমরা, বলো দেখি। এফ কে কি ধরবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা তোমরা ভুল করছিলে। এফ কে স্যার সামেশন সারা বাকিটুকু বাকিটুকু ধরতে হবে কিন্তু তোমার সলিউশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার। যে আমরা এরকম একই রকম ধরে লেট এফ কে অফ এক্স আমাদের হচ্ছে তোমার এরকম
যে 1 ভাগ কে স্কোয়ার সাইন কে এক্স। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি, এখানে কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে এক্সটা কি কেটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখানে তোমার এক্স হচ্ছে আমাদের এরকম ধরো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বা আর যাই দাও, আর ধরো তোমরা এক লাইনে লিখবা, আমার এখানে যদি জায়গা নেই, কে ইকুয়াল টু হচ্ছে তোমার ধরো কি বলবো 1 2 3 এরকম করতে করতে ডট ডট ডট, খালি আবার 1 2 3 লিখে দিয়ে না জানি, ডট ডট আছে কিন্তু। হ্যাঁ, এই বা আমরা যদি এত জায়গা নেই যেহেতু আমরা এই করে লিখি কে বিলংস টু এন, মানে কে এর মান যে কোনো এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। কে বিলংস টু ধরো কেমন বিলংস টু হয়ে গেল, কে বিলংস টু ধরো এন, এই একই কথা, দেখুন ন্যাচারাল নাম্বার। তাহলে এখন এইবার এরপরের স্টেপ কি হবে আমাদের? স্যার অ্যাবসলিউট ভ্যালু কি? হ্যাঁ, তোমার বাউন্ডটা বানাতে হবে, নাহলে তো আমরা ই বের করতে পারবো না, তাই না? যদি আর ফোর তোমার এই যে এফ কে অফ এক্স তোমার হচ্ছে কি লিখতে পারবো, এই যে একই জিনিস, এই যে 1 সাইন কে এক্স, এই যে এখানে আমরা অনুরূপ ভাবে অ্যাবসলিউট ভ্যালু খুব ইম্পর্টেন্ট এর এই প্রপার্টিটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো 1 ভাগ কে স্কোয়ার সাইন কে এক্স। ঠিক আছে, এরপরের লাইন কে লিখতে পারবো, কে বলতে পারবে? এরপরের লাইন অ্যাবসলিউট ভ্যালু অফ 1/k স্কয়ার। অ্যাবসলিউট ভ্যালু থাকে, অ্যাবসলিউট ভ্যালু তুলে দিলে কোনো সমস্যা হয় না। লেস দ্যান ইকুয়াল টু হতো। হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু হবে অবশ্যই, কিন্তু এখানে অ্যাবসলিউট ভ্যালু যদি তুলে দিই কোনো সমস্যা হবে? আমি অ্যাবসলিউট ভ্যালু ধরে তুলে দেবো, না স্যার, সমস্যা হবে না কেন বলো তো কি? স্যার, ওটা তো পজিটিভ আছে। হ্যাঁ, এ কিন্তু সবসময় পজিটিভ, কারণ কে তোমার কে তো আমার এন এর কে স্কোয়ার তোমার, সে আরো পজিটিভ, এ কে যদি নেগেটিভ হতো তাও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, আর এখানে হবে তোমার 1, তাই না? এই যে কারণ আমরা ওই কারণ লিখবা এখানে, সাইনেরও একই কারণ, যে তোমার যেহেতু সাইন ওয়াই তার যে অ্যাবসলিউট ভ্যালু ওয়াই লিখে আমরা যে কোনো ওয়াই এর জন্য লেস দ্যান অর ইকুয়াল টু তোমার 1, যে আমরা এখানে বলতে পারি যে এই একই লাইনে লিখবো যে ফর অল ওয়াই ইন ধরো আর, যে কোনো ওয়াই, যে কোনো রিয়েল নাম্বার আর এর জন্য। এইখানে কিন্তু কোনো কিছু আমরা বলে দিই, তাহলে আমরা ধরো ফাইনালি কি পাইছি? তা তোমরা কি পি সিরিজের নাম কে শুনছে বলো দেখি? পি সিরিজ সেকেন্ড ইয়ারে ছিল, পি সিরিজ, আমরা বলতে পারি যে দেয়ারফর আমরা এটি পাইছি, কিন্তু ফাইনালি ধরো এটা পাইছি এফ কে অফ পি সিরিজের কেউ নাম শুনছো? পি সিরিজের নাম শুনছো কেউ? কিন্তু ভুলে গেছি। শুনছিলে? জি স্যার। হ্যাঁ, অসুবিধা না, ভুলে যাওয়া স্বাভাবিক খুব। আর কে শুনছো? সদীপ শুনছো নাম পি সিরিজের? না সদীপ চলে গেছে বোধহয় নাকি? আর কারেন্ট চলে গেছিল স্যার। না পি সিরিজের নাম শুনছো নাকি তুমি, তাই বলছি। পিসিস এর নাম শুনেছি স্যার, এখানে স্যার পাওয়ারটা 2 আছে, কনভার্স করবে। হ্যাঁ, সেটাই লিখে দেবো আর কি, এটা হচ্ছে পি সিরিজ তোমার, এই সেকেন্ড ইয়ারের জিনিস তোমার। হ্যাঁ, পি সিরিজ তোমার কখন কনভার্স করে, যেহেতু অনেকের মনে নেই সেটা হচ্ছে কথা, সেই জন্য আমি একটু বলছি। আর কে নাম শুনছে? ইমরান নাম শুনছো পি সিরিজের? ইমরান নেই বোধ হয়, ধারণা নেই স্যার। যাক অসুবিধা নেই, হ্যাঁ সমস্যা নেই, এটা খুব সিম্পল। আর কে শুনছো? বসাক শুনছো? মনে নাই। মাহফুজা শুনছো? জি স্যার। সবাই শোনার কথা, কারণ এটা সেকেন্ড ইয়ারে ছিল, মনে থাকবে না, এটাই খুব সিম্পল, মানে এটা মনে না থাকা দোষের কিছু না, জাস্ট পি সিরিজ। এটাই দেখো, এই ডান পাশ কনভার্স করবে, তাহলে আমরা ধরো ওই আগের মতো ধরো এখানে চুজ করতে পারি যে চুজ, ধরো চুজ বা লেট যাই বলো সমস্যা নেই, আমরা সে করতে পারি ধরো লেট এই এম কে কে কিন্তু ধরো এরকম করতে পারি যে এম কে হচ্ছে তোমার 1 ভাগ কে স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, এম কে সমান 1 ভাগ কে স্কোয়ার ধরো ফর কে ইন এন। হ্যাঁ, এই যে তাহলে এখন আমরা তাহলে অবশ্যই এখান থেকে কি পেতে পারি, ধরো দেন, এটা আমরা কি ইমপ্লাই করবে, ধরো দেন আমাদের ওই সামেশন একই রকম, কারণ আমাদের তো অ্যাজাম্পশন এটাকেই কনভার্স দেখালেই আমরা ওই সিরিজটাকেই করে ফেলতে পারবো, তাই না? তাহলে এইটাই ধরো এই যে
1 ভাগ a স্কয়ার k ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা বলতে হবে যে ধরো আমরা এটাকে বলতে পারি যে আমরা এরকম দাবি করতে পারি, ধরো এটা আমি লিখে দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারবো না, আমি বলতেছি, সমস্যা নেই। এত কনভার্জেস সিন্স, কারণ হচ্ছে সিন্স ইট ইজ এ কি, ইট ইজ এ পি সিরিজ, পি সিরিজ, ধরো পি সিরিজ, পি দিয়ে একটা হাইপেন দেয় না, হাইপেন দেয় না আমি জানি না ঠিক, পি সিরিজ এরকম একটা দাগ দেয় বোধ হয়, পি সিরিজ, ইট ইজ এ পি সিরিজ। খালি তো পি সিরিজ হলে হবে না, সাথে কি হতে হবে, P is greater than 1. উইথ না, পি গ্রেটার দেন অন, উইথ পি গ্রেটার দেন অন, হ্যাঁ, কিন্তু পির মান তোমার কত, আমরা এখানে গ্রেটার দেন অনও বলতে পারো অথবা পি টু, যাই বলো সমস্যা, পি গ্রেটার দেন অন বললেও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এটা হয়তো অনেকে বুঝতে পারোনি, তাই না, নাকি বুঝতে পারছো? দুইভাবে লিখতে পারতে, কিন্তু মাহফুজা যেটা বললো পি গ্রেটার দেন অন হলেই কিন্তু পি সিরিজ তোমার কনভার্জ করে, উইথ পি ইকুয়াল টু 2 মানে পি গ্রেটার দেন অন। এটা বুঝতে পারোনি নাকি? তাহলে এটা ধরো আমি ধরো এখানে আমি জাস্ট, যেহেতু খুব স্বাভাবিক না বুঝো, আমি লাল কালিতে লিখে দিচ্ছি যে পি সিরিজটা কেমন, যাতে তোমরা জাস্ট একটু অন্তত মনে করতে পারো, অথবা নেটে টেটে কোথাও সার্চ দিলেও পাবা। উইকিপিডিয়ায় কিন্তু সবকিছু বিশ্বাসযোগ্য না, বুঝতে পারছো, সেটার কথা। এমনি ওই যে পিডিএফ পাইলে তুমি দেখবে সেখানে, ধরো আমরা এরকম আমি লিখতেছি পি সিরিজটা, কোনো সমস্যা নেই, খুব সহজ, তুমি বুঝতে পারবে। পি হচ্ছে যে কোনো তোমার রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার পি, তাহলে একটা সিরিজ তৈরি করতে পারবো আমরা, এরকম করে ধরো একটা সিরিজ তৈরি করলাম যে দি সিরিজ এরকম, সিরিজ মানে কিন্তু ইনফিনিটি সিরিজ, ফাইনাইট না। তোমরা কিন্তু ক্লাস 9 এন পর্যন্ত পড়ে আসছে, এন নিয়ে আমরা এখন আর ইন্টারেস্ট না, কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি। এই যে ধরো কে টু দা পাওয়ার পি, বা অনেক সময় এক্স টু দা পাওয়ার পি লেখো, সমস্যা নেই। কি দিয়ে লিখবো, কে দিয়ে লিখবো না এক্স দিয়ে লিখবো? স্যার এখানে পি লেখা হয়েছে, পি থাক। না না, পি তো লিখছি, এই যে কে কে এক্স দিয়ে লেখা অনেক জায়গায় সমস্যা নেই, কে দিয়ে লেখে, কে এর উপর তো তোমারই, কে এর উপর তো সামেশন, তাই না? দি সিরিজ এত ইজ, ধরো দি সিরিজ এত ইজ কল্ড এ পি সিরিজ। ঠিক আছে, এই যে পি সিরিজ, এর নাম হচ্ছে পি সিরিজ। তাহলে তোমরা, আমি জানি না তোমরা গেস করতে পারছো কিনা, পির কিন্তু কোনো কথা বলিনি, পি হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার তোমার। ধরো পির মান যদি অন হয়, এই সিরিজটার চেহারা কেমন হবে কে বলতে পারবে? এটা বিশেষ সিরিজ হয়ে যাবে। পির মান যদি ধরো অন হয় তাহলে কেমন হবে কে বলতে পারবে? বলো দেখি, এই সিরিজের চেহারা কেমন হবে? স্যার 1/2 plus 1 by হ্যাঁ 1 plus 1/2. হারমোনিক সিরিজ না, ওর নাম আছে কিন্তু, তাই না? এই যে ধরো পি যদি 1 হয়, ধরো এই যে পি যদি 1 হয়, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, কারণ কে এর উপর তো সামেশন, এটা কি প্রথমটা কি তবে 1 ভাগ 2 যোগ 1 ভাগ 3, এইবার দেখো ওই প্রমাণটা এখানে করতে হবে, 1 ভাগ 4 এরকম হবে না? দেখো এরকম করে চলতেই থাকবে কিন্তু, তাই না? ধরো বলো দেখি, পি কিন্তু যে কোনো রিয়েল নাম্বার, পির মান কত হবে তুমি জানো না, প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। ধরো পির মান যদি 2 হয় তাহলে কেমন হবে বলো দেখি? এই সিরিজের চেহারা কে বলতে পারে? পির মান যদি 2 হয়, 1 plus 1/, 1, ধরো আমরা এরকম একটু সিমিলার করে যদি লিখি, তুমি লিখতে পারো, সমস্যা নেই। 1 প্লাস কত হবে বলো দেখি, 1 প্লাস কত 2 স্কয়ার না? এই যে কে পির মান তো 2, এই সামেশন তো কে এর উপরে, তাই না? জি স্যার। এরকম হবে না? এই যে দেখো, এই ঠিক আছে, ধরো কত হবে 4 স্কয়ার, এরকম করে চলতে থাকবে। তুমি এই যে যদি মাইনাস হয়, পির মান তো মাইনাস হতে পারে, তখন ওই হবে। ধরো পির মান যদি 0 হয় তাহলে কি হবে কে বলতে পারবে? পির মান কি 0 হতে পারে না? এবার কে বলতে পারে? পির মান তো 0 হতে পারে নাকি? পির মান 0 হলে কেমন হবে এই সিরিজটার চেহারা কে বলবে? এটা কনস্ট্যান্ট সিরিজ হয়ে যাবে না Con- স্যার? হ্যাঁ কনস্ট্যান্ট সিরিজ কেমন আছে, কেমন বলো দেখি সেটা বলো। 1 plus 1 plus 1 plus হ্যাঁ সব 1, কারণ এই যে P0 মানে তো কে কোনো কে নেই, খালি সাম কাজ করবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম করে চলতে থাকবে। তো তোমরা তো জানো এটা কি কনভার্জেন্স না ডাইভারজেন্স বলো দেখি, এটা
অসীম সংখ্যক অনের যোগফল কত হবে? স্যার এটা ডাইভারজেন্স স্যার। ডাইভার্স করবে, কারণ তুমি যদি প্রথমে আমরা এন এর পার্শিয়াল সাম করবো, তাই না? এসএন এর এসএন বের করলে কত হবে? এসএন কত কে বলতে পারবে? এসএন মানে কি? এন সংখ্যক অনের যোগফল কত হবে? ধর আমি NS এসএন এসএন কত হবে? ধর এর ক্ষেত্রে এসএন কত কে বলতে পারবে? এসএন এন হবে স্যার। এন হবে, হ্যাঁ, কারণ অন সংখ্যক এন এর যোগফল একটা দুটো অন যোগ করলে 2 হয়, তিনটে অন যোগ করলে 3 হয়, চারটে এন যোগ করলে 4 হয়, তাহলে এন সংখ্যক অন যোগ করলে কত হবে? এন হবে না? আর তুমি তো তারপরে যদি লিমিট অ্যাপ্লাই করে দাও, আমরা বলছিলাম না এরকম লিমিট, কিন্তু তুমি যদি লিমিট অ্যাপ্লাই করে দাও তাহলে কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত হবে? কত হবে এটা বলো দেখি, তাই না? তাহলে তো ডাইভার্স তোমার। দেখছো আমরা একটা দেখলাম যে পির মান 0 হলে ডাইভার্স, এই খেয়াল করে দেখো পির মান অন হলেও তোমার ডাইভার্স, আমরা এটাই কইছিলাম ওই যে হারমোনিক সিরিজে। তাহলে এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এটা আমরা বলি যে এখন এটা খালি আমরা একটু লিখে দিই, ধরো এই যে ডাইভার্স, তাহলে এই যে এটাকে বলে পি সিরিজ, কিছু না, খুব সহজ জিনিস একেবারে। তাহলে আমরা এখানে যদি এটা আমরা প্রমাণ পড়াচ্ছি না, সেকেন্ড ইয়ারে প্রমাণ ছিল, আমি চাইলে তোমাদের পরে ক্লাস কোর্স শেষ হওয়ার পর তোমরা যদি ইন্টারেস্ট হয় দেখাতে পারি, আমি সমস্যা নেই। কোর্স শেষ করি আগে যে কেমন করে এটা খুব মানে ইন্টারেস্টিং, কেমন করে এটাকে প্রমাণ করে যে, তাহলে এটা আমরা বলতেছি যে এরকম, আমি খালি জাস্ট লিখে দিই, অন্য কালি লিখে দিই, তুমি এটা ইফ এরকম বলে, ইফ যদি পি গ্রেটার দেন অন, যেমন মাহফুজা আর সদীপ যেটা বলে, পি যদি গ্রেটার দেন অন হয় তাহলে তোমার হচ্ছে পি সিরিজ হচ্ছে তোমার এই যে ধরো দেন এই যে পি সিরিজ তোমার summation of k equal to 1 to infinity, হ্যাঁ 1 to the power kp, এই হচ্ছে কনভার্স করবে। p কিন্তু এক্স্যাক্টলি অন হলেও কনভার্স করবে না, হ্যাঁ একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন অন হতে হবে কনভার্স। মানে এটা এখন মনে রাখতে হবে, ধরো আমরা প্রমাণ আপাতত জানি না, তুমি মনে রাখতে হবে কনভার্স। তোমাদের 10:30 ক্লাস আছে নাকি? না স্যারের ক্লাসটা শেষ হয়ে গেছে দেখলাম নাকি? 10:30 ক্লাস আছে নাকি তোমাদের? কানেকশন চলে গেছে নাকি? হ্যালো, শিডিউল দেয়নি স্যার। ও ঠিক আছে, হ্যাঁ তাহলে তো সমস্যা নেই, তাহলে আর 2-4-10 মিনিট বলা যাবে, তাই না? সেই হচ্ছে। আর যদি পি যদি তোমার লেস দেন অর ইকুয়াল টু 1 হয়, ধরো এই যে পি যদি তোমার লেস দেন অর ইকুয়াল টু 1 হয়, তাহলে কিন্তু তোমার এই সিরিজ আছে কি করবে, কারণ আপাতত এটুকু মনে রাখো, কারণ তুমি তো পরীক্ষায় খাতায় অ্যান্সার লিখে দিলে আমি তো বুঝতে পারবো না তুমি এর প্রমাণ জানো কি জানো না, ফুল মার্কস তোমার পাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তখন কি হবে? এটা তোমার ডাইভার্জ, ডাইভার্জ। এটা মনে রাখতে হবে তোমার, এটা শুধু কনভার্জেস, এখানে আসলে কনভার্জেস ডাইভার্জেস এই ভালো, সমস্যা নেই, ইংলিশ লিখতে দিব। তাহলে এইটা মনে রাখতে, তাহলে আসলে কি খেয়াল করে দেখো, আমরা কিন্তু যে এটা কিন্তু তোমার প্রমাণ করার কোনো দরকার না, আমরা এটাকে ব্যবহার করি। এই যে দেখো এখানে কিন্তু আমাদের এই পির মান কত তোমার 2, কিন্তু তাহলে অবশ্যই আমরা নিশ্চিত, আমরা জানি সেকেন্ড ইয়ার, সেই জন্য লিখছি যে এটা তোমার প্রমাণের কোনো দরকার নেই, এত কনভার্জেস সিন্স ইট ইজ এ পি সিরিজ, আসলে এখানে দেয় না, খালি বোধহয় পি সিরিজ লেখে, সরি, ইট ইজ এ পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 2, বা মাহফুজা যেটা বললো পি গ্রেটার দেন 1, তাহলে বলে দিতে পারবো কনভার্স। তাহলে এটা যদি কনভার্স করে তাহলে এই এম কে তো কনভার্স, এটু কিন্তু অঙ্কের কোনো অংশ না, আমি যে সেহেতু সব বারবার বলছি, সরি এটি অঙ্কের কোনো অংশ না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য সেকেন্ড ইয়ারে জিনিস রিকল করলাম। কারো প্রশ্ন থাকলে করতে পারো, কিন্তু অবশ্যই আমি এখন প্রমাণ করতে পারবো না এখানে, প্রমাণ আমার খাতায় লেখা আছে অবশ্যই, আমি নিজে করছি, নাহলে তো এই যে তাহলে এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না, ওই কারণটা লিখলাম। তাহলে এখন তো লিখে দিতে পারো দা বাই দা ভাইস্ট্রাস এম টেস্ট, তাই না? নাকি ভাইস্ট্রাস এম টেস্টের যে দুটো অ্যাজাম্পশন প্রমাণ করা হয়ে গেল কিন্তু আমাদের, তাহলে আমরা এখন কালো কালি দেখি হেন্স বাই দা ভাইস্ট্রাস এম টেস্ট, বা বাই দা ভাইস্ট্রাস এম টেস্ট, বাই দা ভাইস্ট্রাস এর বানান লেখার জন্য VIER, ভুলে গেছি আমার, বুঝছেন নাকি? ঠিক আছে, ট্রাস ভাইস্ট্রাস, ধরো আশা করি বুঝতে পারছো নাকি? বাই দা ভাইস্ট্রাস এম টেস্ট তোমার হচ্ছে কি বলতে পারবো, সামেশন k equal to 1 to infinity, এটা তোমার ধরো fk of x, সেটা আমরা ধরছিলাম কি সামেশন k equal to, আমাদের যে অঙ্কটা ছিল fk তো আমরা কি ধরছিলাম, এই যে 1 ভাগ k স্কয়ার তোমার হচ্ছে sin kx, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কনভার্জেস
কনভার্জেস ইউনিফর্মলি। কারো প্রশ্ন আছে? প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। কনভার্জেস ইউনিফর্মলি, ইউনিফর্ম, আরে কনভার্জেস ইউনিফর্মলি অন কি ছিল? ঠিক আছে, দেখো এগ্রি করো কিনা। আসলে তুমি কিন্তু এর পয়েন্ট ওয়াইজ লিমিট বেরি করতে পারবো না। আশা করি সবাই বুঝতে পারছো নাকি? প্রশ্ন আছে কারো? স্যার কোন বিন্দুতে ইউনিফর্মলি স্যার করলে এটা তো স্যার বার করা হ্যাঁ, এটা যাবে জীবনে বের করতে পারবো না। এটাই তো মজা। ভায়াস্ট্রাসের উপপাদ্য এই জন্যই বিশ্ববিখ্যাত। মানে বিন্দু জানো না, কোথায় করবে জানি না, তারপরে বলে দিতে পারবো যে ইউনিফর্মলি কনভার্জ করে। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। মানে পৃথিবীকে, আমি বলছিলাম সেদিন, পৃথিবীকে নাড়ায় দিছিল সে, মানে ম্যাথমেটিশিয়ানদেরকে, যে কোন বিন্দুতে জানি না কিন্তু তারপরে বলে দিতে পারবো যে ইউনিফর্মলি কনভার্জ করে। এটা কিন্তু আরো বড় মানে আরো বড় তোমার ইনোভেশন। তোমার কোন বিন্দু জানো না, কোন জানো না, তুমি জীবনে বেরও করতে পারবো না কোন বিন্দু, কিন্তু তারপরে তুমি স্যার এটা তাহলে কিভাবে বিশ্বাসযোগ্য হলো যে আমি জানি না ব্যাপারটা? এটা হলো এই যে আমরা আমরা প্রমাণ করছি না তোমার একেবারে। তুমি ওই যে তোমার রোলস থিওরাম কি, তুমি তো জানো না। স্যার স্যার মজা হতো যে স্যার ভায়াস্টের জন্য স্যার কোন বিন্দুতে ইউনিফর্মলি করে দিত। না 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 না, সেই ওরে তো মানুষ বলতে, মানুষ প্রথমে ব্যর্থ হয়েছে, আরে কোন বিন্দুতে বেরই করতে পারি না, মানুষ, সারা পৃথিবীর মানুষ ব্যর্থ তোমার। তখন ভায়াস্ট্রাস এসে বললো হ্যাঁ কোন বিন্দুতে জানি না, কিন্তু তারপর আমি বলতে পারবো যে ইউনিফর্মলি কনভার্জ করে। বুঝনি? এমন কেউ কি আছে বলেছে যে কোন বিন্দুতে করে এটা বলে দেয়? না না, সেটা সব অঙ্কের পারবে না, কেউ পারিনি। ইভেন ওপেন প্রবলেম এখন তুমি চেষ্টা করে দেখতে পারো। তুমি যে আসলে তোমার ফিল করো কিনা জানো, তুমি যে রোলস থিওরাম পড়ো এই জিনিসই, তুমি কিন্তু বলতে পারো না কোন সিতে। তুমি খালি বলো যে এ বির মাঝখানে একটা সি আছে যেখানে মানে ডেরিভেটিভ হচ্ছে 0। তুমি আসলে ফিল করতে পারো নি আগে, ওখানেও কিন্তু এই ঘটনা ঘটছে। ও কি বলছে কোন সি, কি মনে না হয়? বলে হ্যাঁ, কোন সি কিন্তু বলেনি, খালি বলছে একটা সি আছে। ভাস্টাস ওইগুলো দিয়ে অনুপ্রাণিত হয়েছে আর কি। তোমার একে বলা হচ্ছে ম্যাথমেটিক্স এর ইম্পর্টেন্ট এক্সিস্টেন্স থিওরাম। এক্সিস্ট আছে কিন্তু কোথায় আমি বের করতে পারি না, এই এক্সিস্টেন্স খুব ইম্পর্টেন্ট। আসলে এখানে দেখো, এই যে আমি যে বইতে পড়াইছি এখানে একটা কথা লেখা আছে, আমি লিখে দিচ্ছি না, যে ডিসকাশন অফ জিওমেট্রিক সিরিজ, তোমার সরি ট্রাইগোনোমেট্রিক সিরিজ। এটা কিন্তু ট্রাইগোনোমেট্রিক সিরিজ, কারণ এখানে ধরো এই যে ত্রিকোণমিতি আছে একটা, বলছে ডিসকাশন অফ ট্রাইগোনোমেট্রিক সিরিজ লাইক দিস লিড টু এ টপিক কল্ড ফোরিয়ার সিরিজ। এই ফোরিয়ার সিরিজ কিন্তু আমরা জাস্ট এই যে তোমার ট্রাইগোনোমেট্রিক সিরিজ দিয়ে পুরা এর উপর ডিপেন্ডেন্ট। involves a special kind of convergent test which are applicable to the particular ধরো সিরিজ। ওই যে ধরো ওই যে ফুরিয়ার সিরিজ তুমি বানাতেই পারতে না, ওই তুমি বলতে পারো না যে কোথায় কনভার্জ করে, কিন্তু তুমি প্রমাণ করতে পারো কনভার্জ করে, তখন তুমি ওকে অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইমরান, এটা কিন্তু আমরা প্রমাণ করছি যে কনভার্স করে, কোথায় করে জানি না কোন বিন্দুতে, কিন্তু কনভার্স করে, সেটা প্রমাণ করছি না গতদিনের থিওরাম সেটা ছিল, কিন্তু সেটা তো প্রমাণ করছি, নাহলে তো কেউ বিশ্বাস করতো না। স্যার ফুরিয়ার সিরিজ স্যার আমি অত জানি না স্যার, গৌর স্যার বলেছিল এরকম স্যার, যে স্যার ফুরিয়ার সিরিজটা কেন পড়ি স্যার, আমার যদি একটা আননোন স্যার একটা ওয়েভ দেওয়া থাকে তাহলে কি সাইন আর কসের মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করি, এটাই কি ফুরিয়ার সিরিজ? না, সেটা আননোন না, আননোনে তার বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে, তোমার তাকে অবশ্যই পিরিয়ডিক হতে হবে, তাছাড়া তুমি পারবা না। এই যে সাইন ফাংশন কস ফাংশন কি পিরিয়ডিক না? হ্যাঁ স্যার পিরিয়ডিক। হ্যাঁ, পিরিয়ডিক ছাড়া কোনো আপিরিয়ডিক ফাংশনকে পারবা না, তখন অন্য টেকনিক আবার অ্যাপ্লাই করতে হবে। পিরিয়ডিক ফাংশন এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে পিরিয়ডিক ফাংশন, তোমার পিরিয়ডিক ফাংশন হতে হবে। পিরিয়ডিক বলো তোমরা, পিরিয়ডিক কি বলো সেটা আমি জানি না, পিরিয়ডিক বলো? জি স্যার। মানে একটা ঘটনা বারবার বারবার তোমার আসে। আসলে পিরিয়ডিকের তোমার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এরকম, ধরো মানে হয়তো আমরা জানি, তুমি একটু পড়ছো, ফিজিক্সেই পড়ছো, যে এরকম ধরো এফ অফ এক্স প্লাস ধরো সাম পি সমান সমান ধরো এফ অফ এক্স। এটা কিন্তু পিরিয়ডিকের ডেফিনেশন। পি হচ্ছে পিরিয়ড আমরা বলি, ফিজিক্সে পড়ছো এরকম শব্দ দিয়ে, তাই না?
যে সরল ছন্দিত স্পন্দনের গতি ছিল না, সেখানে পড়ছো আমি জানি। পি হচ্ছে পিরিয়ড, মানে পি সময় পর পর তোমার একই জিনিস ঘটবে আবার, ঠিক তাই ঘটে কিন্তু তোমার সাইন কোসাইনের জন্য তোমার, নাকি বুঝতে পারো? সাইন ফাংশনের সাইনের পিরিয়ড কত বলো দেখি, সাইনের পিরিয়ড কত? 2 পাই স্যার। হ্যাঁ 2 পাই, মানে 2 পাই পর একই জিনিস ঘটে তোমার, 2 পাই পরে কিন্তু 2 পাই, পি মানে 2 পাই, কোসাইনেরও 2 পাই তোমার। আমরা ধরো পিরিয়ডিক ফাংশন তৈরি, আমি ধরো একটা মজার পিরিয়ডিক ফাংশন দেখে, এটা আমাদের খুব দরকার, আমরা এবারে করবো যে ধরো ধরো আমি তোমাকে এরকম বললাম যে কি বলবো, ধরো এটা আমরা ই করবো, সেদিন আগে যেতে বলি, এটা দিয়ে ধরো এরকম, এটা মানে তো তোমরা জানো তাই না, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, ধরো 0 -1 থেকে +1 এর ভিতরে, এটা কি ভি শেপ একটা ফাংশন তাই না, নাকি? জি স্যার। না করলে তো বুঝতে পারবো না, সেদিনকে করুন, এই অঙ্ক দিছিলাম আমি একটা। হ্যাঁ ধরো এই এরকম না, ধরো আমরা এখন যদি ছোট্ট করে আঁকি, ধরো এটাকে যদি 0 ধরতাম এরকম, ধরো মোটামুটি এরকম চেহারা হবে না, ধরো আমার তো এখানে আঁকা সুন্দর হবে না, এখানে যদি ধরো ওয়াই ই হয় নাকি, এরকম হবে না, ধরো এটা 1 ধরে নাও, এটা -1, ঠিক আছে না? যদি আমি দিলাম 0 1 ক্লোজ ইন্টারভেলই দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওপেন না দিয়ে, নাকি এরকম চেহারা হবে তো? জি স্যার, হবে এরকম। এটাকে ধরো এরে আমি পিরিয়ডিক ফাংশন বানাবো, ধরো মানে কি পিরিয়ডিক ফাংশন, মানে এই জিনিসটাই বারবার রিপিট হবে কিন্তু, বুঝতে পারছো? ধরো এই -1 থেকে 1 এ, আবার তাহলে এই যে -1 থেকে 1 এর ডিসটেন্স কত তোমার 2 না, ধরো আবার এখানে আমি পিরিয়ডিক বানাবো, ধরো এরকম, এখানে এরকম, এখানে তাহলে 2 হবে, ধরো 2, তাহলে 2, ধরো এটা যদি 2 হয়, এখানে ধরো এখানে যদি তোমার ই থাকতো একটু বেশি করে থাকতো, ধরো এখানে 3 তাই না, এখানে 3, তাহলে একে আবার পিরিয়ডিক বানাবো, ধরো এরকম, এই যে ধরো এরকম, বুঝতে পারছো? জাস্ট পিরিয়ডিক, বুঝতে পারছো? জাস্ট এটুকু সরাই দিলাম যে এই একই জিনিসকে কিন্তু এখানে এনে বসাইছি, আবার ঠিক এই বাম পাশে একই জিনিসকে বসাবো এখানে, ধরো এখানে তাহলে কত হবে, এখানে তো -1, তাহলে এখানে হবে -2, -3 যদি জাস্ট একই কপি বসাই তোমার, তাই না, জাস্ট একই কপি টাইনে এনে বসাই, কি হবে চেহারা বলো দেখি? এখানে বসালাম এরকম, এরকম হয়ে যাবে না, নাকি? না বুঝতে পারো নি? জি স্যার। কপি করছি খালি, পিরিয়ড মানে তো কপি, তোমার সাইন পাই কিন্তু 2 পাই পর একই, এখানে এখানে আমরা কত পিরিয়ড ধরছি কে বলতে পারবে? পিরিয়ড কত বলো দেখি, এখানে কত পিরিয়ড, পিরিয়ড কত তোমার? একই জিনিস কখন ফিরছে তোমার? এই যে ধরো এই প্রান্ত এখানে আসছে না তোমার, এই প্রান্ত হুবহু এখানে আইছে কিন্তু তোমার, আর ধরো এই প্রান্ত হুবহু এখানে, তাহলে কত পিরিয়ড? এখানে -1 থেকে 1, তাহলে -1 থেকে 1 দূরত্ব কত? পিরিয়ড 2 কিন্তু তোমার, 2 পিরিয়ড, এটা পিরিয়ড 2, না বুঝতে পারোনি? পিরিয়ড হচ্ছে তোমার কত, হ্যাঁ বুঝতে পারছো? পিরিয়ড কিন্তু 2 তোমার। তা বলো দেখি, তুমি যদি এইটুককে চিন্তা করো, ধরো এই ফাংশনটা বলো দেখি কত জায়গায় ডিফারেন্সিয়েবল না, ধরো এইটুকুই আমরা চিন্তা করলাম, এই যে -3 থেকে +3 পর্যন্ত কত জায়গায় ডিফারেন্সিয়েবল না, কে বলতে পারবে? স্যার 2 জায়গায়। হ্যাঁ ভালো করে বলো, ভালো করে দেখো 2 জায়গায়, আর কর্নার কত জায়গায় আছে? 5টা। এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, স্যার 7 জায়গা। এই 5 জায়গা ডিফারেন্সিয়েবল না কিন্তু। স্যার একদম স্যার মাথাতে স্যার একটা। না না, এখানে অবশ্যই ডিফারেন্সিয়েবল, আমি তো এখানে কিছুই বলিনি, এর অবশ্যই ডিফারেন্সিয়েবল, এখানেও ডিফারেন্সিয়েবল, এখানে ডিফারেন্সিয়েবল অবশ্যই, কারণ আমার এই আমার ডান পাশে কিছুই নেই, আমি তো বলিনি আমার ডোমেন কি জানি না, তাহলে এখানে তোমার খালি লেফট ডেরিভেটিভ এক্সিস্ট হলেই ডিফারেন্সিয়েবল, এবং অবশ্যই এখানে লেফট ডেরিভেটিভ এক্সিস্ট, এখানেও লেফট ডেরিভেটিভ, এখানে রাইট ডেরিভেটিভ এক্সিস্ট, তোমার এখানে লেফট ডেরিভেটিভ এক্সিস্ট, অবশ্যই এখানে ডিফারেন্সিয়েবল, এখানে ডিফারেন্সিয়েবল, কিন্তু এখানে ডিফারেন্সিয়েবল না, এখানে ডিফারেন্সিয়েবল না, এখানে ডিফারেন্সিয়েবল না, এখানে ডিফারেন্সিয়েবল না, এখানে ডিফারেন্সিয়েবল না। তাহলে আমার আমার তোমাদের বোঝানোর উদ্দেশ্য এই পিরিয়ডটা তোমরা বুঝতে পারছো কিনা, এটাতে পিরিয়ড 2, দেখো একই জিনিস কিন্তু 2 একক পর রিপিট করছি, আমি 2 একক পর রিপিট করছি, যাক এটা আমরা পরে পড়বো, যে এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর বিরাট একটা আনসলভড প্রবলেম ছিল, যে তুমি একটা ফাংশন তৈরি করতে পারো যে এভরিহোয়ার কন্টিনিউয়াস বাট নো হোয়ার ডিফারেন্সিয়েবল। প্রশ্নটা বুঝতে পারছো?
নো হোয়ার ডিফারেন্সিয়েবল ফাংশন তৈরি করব, যে এভরিহোয়ার সব জায়গায় কন্টিনিউয়াস, কিন্তু আবার সব জায়গায় তোমার, আমরা কিন্তু দেখছিলাম ডিসক্রিট ফাংশন কিন্তু তোমার এভরিহোয়ার ডিসকন্টিনিউয়াস, তাই না? মনে আসে তোমাদের? মনে পড়ছে? ডিক্লেট ফাংশন কি ছিল তোমার? এভরিহোয়ার ডিসকন্টিনিউয়াস ছিল না? এটা আমি পরে বলবো, সমস্যা নেই। তারা এডেসে সারা পৃথিবীর মানুষের একটা আননোন প্রবলেম ছিল যে আমরা কি এরকম কোনো ফাংশন কনস্ট্রাক্ট করতে পারি যে সে কন্টিনিউয়াস, এভরিহোয়ার কন্টিনিউয়াস, কিন্তু এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল। মানুষ আগে মনে করতো যে একটা ফাংশন যদি কোনো একটা তোমার ইন্টারভেলে কন্টিনিউয়াস হয়, তাহলে অবশ্যই কমপক্ষে তার একটা বিন্দুতে সে ডিফারেন্সিয়াল হবেই হবে। কিন্তু তোমার এই যে ভায়াস্ট্রাস প্রথমে এই ধারণাকে ব্রেক করে দেয়, যে সে প্রমাণ করছিল যে একটা ফাংশন কন্টিনিউয়াস একটা ইন্টারভেলের উপর, কিন্তু সেই ইন্টারভেলে এভরিহোয়ার মানে ডিফারেন্সিয়েবল না, সেটা করছিল তোমার। যাক, আমি আর একটা অঙ্ক করাবো, 10 মিনিট সময় আছে, সেটা করায় তারপরে আমি তোমাদের এটা আমি পরে বলবো খুব, এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল ফাংশন কি করে কনস্ট্রাক্ট করবো। কিন্তু এই পিরিয়ডটা বুঝতে হবে, কিন্তু আমি জানি না তুমি পিরিয়ডটা, এটা কিন্তু -1 থেকে 1 নিছি, তারপরে পিরিয়ড 2 নিলে তাহলে কিন্তু এরপরে তো আরো আঁকতে পারি, কিন্তু আমি আবার হুবহু এই জিনিসটা কপি হবে এখানে, হুবহু এই জিনিসটা কপি হবে এখানে, সেটাই। তাহলে এই ফুরিয়ার সিরিজ কিন্তু যে কোনো ফাংশনকে করতে পারি আমরা, অবশ্যই পিরিয়ডিক ফাংশনকে। আর করতে পারি বলে ধরো কোনো কথা নেই, কারণ তোমাকে অবশ্যই কনভার্ট হতে হবে, সেই সমস্ত ফাংশনের আমরা করি, যে কোনো ফাংশনের কিন্তু কখনোই করতে পারি না। হ্যাঁ, তাহলে ধরো এটা একটু বুঝতে পারোনি তোমরা, আমি জানি, আমরা পরে এটা আলোচনা করবো, সমস্যা নেই। তো আমি ধরো 5 মিনিট একটা ছোট্ট অঙ্ক করে ধরো এটা শেষ করবো, যে আমাদের এই অংশটা শেষ হবে। ধরো আরেকটা প্রবলেম করি আমি, সরি প্রবলেম হচ্ছে এরকম, এটা বলতিছে এরকম প্রশ্ন, ডাস তোমার কে ইকুয়াল টু 1 to infinity x e to the power minus x to the power k, ধরো এরকম একটা ফাংশন। এই যে কনভার্জেস ইউনিফর্মলি, ধরো তোমাকে প্রশ্ন করছে যে কনভার্জ ইউনিফর্মলি, ধরো কনভার্জ ইউনিফর্মলি বলে দিছে এখানে। ধরো আমার ইন্টারভেল কিন্তু এই যে আই খুব ইম্পর্টেন্ট, যে 0 থেকে 2 এর ভিতরে, এটা ধরো তোমাকে প্রশ্ন করছে। প্রশ্ন বোঝা ইম্পর্টেন্ট আগে, প্রশ্ন কি বুঝতে পারছো তুমি? হ্যালো, আসো তোমরা নাকি চলে গেছো? আরে কথা শোনা যাচ্ছে না যে? হ্যাঁ, তাহলে প্রশ্ন কি বুঝতে পারছো? এরকম একটা ফাংশন দিয়েছে, কে ইকুয়াল টু 1 to infinity x k e to the power minus x to the power k। প্রশ্ন করছে যে এই 0 আর 2 ইন্টারভেলের ভিতরে এটাকে তোমার ইউনিফর্মলি কনভার্জ করে কিনা। ওই ভাইস্টা সেম টেস্ট ব্যবহার করেই আমরা করতে পারবো, কিন্তু দেখো এখানে অন্যরকম একটা জটিলতা আছে, সেটা আমরা জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের। 5 মিনিট লাগবে করতে, বেশি সময় লাগবে না, সরি। ধরো সলিউশন, তোমার সলিউশন দেখে ঢেকে গেছে। ধরো আমাদের ওই অনুরূপ ভাবে তোমার, এটা আমি আর বলতেছি না, ধরো এফ কে অফ এক্স আমরা ধরবো। এফ কে অফ এক্স কি, অবশ্যই আমাদের এক্স ই টু দা পাওয়ার মাইনাস এক্স টু দা পাওয়ার কে, ঠিক আছে? অবশ্যই কিন্তু আমরা বলছি এটি আমাদের লিখতে হবে অন বা এক্স কোথায় তোমার, আমাদের কিন্তু এই সেটটা কিন্তু এটা ইম্পর্টেন্ট, অন 0 2, মানে এক্স ইন 0 2 যেভাবেই লেখ, সমস্যা নেই। কিন্তু এখানে আমাদের আর একটা জিনিস আমাদের ই করতে হবে, কারণ এই যে এন্ড আমরা ধরবো, এই জিনিসটা বাদ ধরবো, ধরো এন্ড আমরা জাস্ট খালি কে বাদ দিয়ে একটা অংশকেই এফ অফ এক্স কে এর দরকার আছে আমাদের, কেন? কারণ আমরা এর ই বের করতে পারবো না, এরকম ধরবো। এটা অবশ্যই হচ্ছে তোমার এক্স, এই এক্সটা কিন্তু অবশ্যই আমাদের এক্স ইন 0 2, এটা সিম্পল একবার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমার এটাতে তো তোমার ই বের করতে হবে, তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তোমার। ধরো এই ফাংশনটা কি মনে হয়, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস? এই এফ এক্সটা শুধু কে বাদ দিয়ে যেটু ধরছি, এই এফ এক্সটা কি কন্টিনিউয়াস না? কে বলতে পারবে এই ইন্টারভেলে 0 আর 2 ক্লোজ ইন্টারভেলে? কে বলতে পারবে? কন্টিনিউয়াস। হ্যাঁ, কেন?
স্যার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্যার কন্টিনিউয়াস হুম ফাংশন, হুম তার সাথে স্যার আপনি এক্স একটা গুণ করেছেন, এটা স্যার পলিনোমিয়াল ফাংশন, হুম হুম এও স্যার কন্টিনিউয়াস, এও কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে আমরা কন্টিনিউয়াস হলে তাদের গুণফলও কন্টিনিউয়াস। হ্যাঁ কন্টিনিউয়াস হবে, হ্যাঁ সেটাই, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমার কোনো প্রমাণ করার দরকার নেই, আমরা সবাই জানি যে এক্স হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন তোমার, সে কিন্তু কন্টিনিউয়াস, এও কন্টিনিউয়াস। তাহলে আমরা জানি যে দুটো কন্টিনিউয়াস ফাংশনের গুণফল তোমার সবসময় কন্টিনিউয়াস। তাহলে আমরা কোনো প্রমাণ করার দরকার নেই যে অবশ্যই 0 টু ইন্টারভেলের উপরে, যেহেতু কোনো আমাদের সিঙ্গুলারিটি আসতেছে না, যে ধরো 1 বা 0 আনডিফাইন্ড কোনো ব্যাপার আসতেছে না, মানে কোনো সিঙ্গুলারিটি আসতেছে না, তাহলে আমরা নিশ্চিত চোখ বুঝে বলে দিতে পারি যে কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু বলতে পারি দ্য ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল কিনা, এটা বলতে পারবা কিনা, কি মনে হয়? কন্টিনিউয়াস তো প্রমাণ হলো, ডিফারেন্সিয়েবলও বলতে পারবো, আমরা দাবি করতে পারবো? বলো দেখি কে বলতে পারবে? হুম ডিফারেন্সিয়েবল কিনা? এক্স কি এই এক্স কি ডিফারেন্সিয়েবল? হ্যাঁ, হ্যালো, জি স্যার। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিফারেন্সিয়েবল? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি ডিফারেন্সিয়েবল কিনা তাই বলো? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই একই থিওরাম কাজ করে যে দুটো ফাংশনের ডিফারেন্সিয়েবল হয়, তাদের গুণফলও কিন্তু ডিফারেন্সিয়েবল, এটা তোমরা জানো, হয়তো মনে নেই সবাই, মনে না থাকাই সবাই। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস এন্ড ধরো তোমার ডিফারেন্সিয়েবল, তাই না? আমরা এটা কিন্তু বলতে পারি অন। এটা এত সহজ যে তোমার কারণ কিন্তু লেখার দরকার নেই, কারণ আমি বললাম কারণ লেখার এটা কোনো দরকার নেই, সবাই জানি আমরা। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? প্রশ্ন আছে কারো? এ কন্টিনিউয়াস, এও কন্টিনিউয়াস, তাহলে গুণফল কন্টিনিউয়াস, এ ডিফারেন্সিয়েবল, এ ডিফারেন্সিয়েবল, তাহলে অবশ্যই ডিফারেন্সিয়েবল, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা আমরা জানি এক্সট্রিম ভ্যালু থিওরামের সাহায্যে আমরা জানি যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয় তোমার এই যে ক্লোজ ইন্টারভেলের উপরে, তাহলে তার কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম থাকবে, মনে আছে নাকি? মনে আছে কিনা? ম্যাক্সিমাম মিনিমাম থাকবে। আসলে আমরা এটার কিন্তু বাউন্ড বের করতে চাচ্ছি, তোমার তো অ্যাবসলিউট ভ্যালু অফ দিস লেস দ্যান তোমার বের করতে হবে না, সেটা তো তুমি ম্যাক্সিমাম ভ্যালুর থেকে সবাই কিন্তু ছোট, এই জন্যই কিন্তু ম্যাক্সিমাম বের করতে হয়। ওখানে কিন্তু সাইন টাইন কিছুই নেই, কারণ সাইনের ম্যাক্সিমাম ভ্যালু অন ছিল বলে খুব সহজে বলে দিতে পারছিলাম, এটা কিন্তু বলে দিতে পারবো না এরকম করে। ঠিক আছে, কারণ এ কিন্তু আনবাউন্ডেড ফাংশন এক্স, মানে এক্স কে যত ই করবা সেটা তো তোমার ইম্পর্টেন্ট, এর ভিতরে বাউন্ডেড সমস্যা নেই, কিন্তু এ আবার এ জানো না, এই জন্যই তোমাকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে। তাহলে ধরো ম্যাক্সিমাম মিনিমাম বের করার উপায় কি তোমার? তুমি জানো যে তোমার আমরা সবসময় এরকম বের করি যে নাও উই ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম, সমস্যা নেই, এ প্রাইম অফ এক্স, আমি লিখলাম না, নাও উই সিক ইটস ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুস, বা লিখে দিই তাহলে বুঝতে পারবো না কেন ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সো উই ফাইন্ড বা সিক its maximum and minimum, ধরো মিনিমাম ভ্যালুস। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন এর ম্যাক্সিমাম মিনিমাম আছে? ঠিক আছে, বুঝতে পারছো? কারণ এক্সট্রিম ভ্যালু থিওরাম কিন্তু তোমাকে নিশ্চয়তা দিচ্ছে এর ম্যাক্সিমাম মিনিমাম আছে। কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল লাগে না তোমার, কন্টিনিউয়াস যদি ক্লোজ এন্ড ই হয়, ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভেল, তাহলে অবশ্যই কিন্তু সে তোমার ই হয়। তাহলে এখন ডিফারেন্সিয়েবল যেহেতু, তখন তাহলে তুমি ই দিয়ে করতে পারবো আমরা সেই। তাহলে এখন ধরো আমরা দেখো এই বের করে ফেলবো, ধরো এফ প্রাইম অফ এক্স, এফ প্রাইম অফ এক্স কত হবে কে বলতে পারবে? সবাই জানো এটা, এফ প্রাইম অফ এক্স কত হবে? হ্যাঁ, কে বলতে পারবে? এটা হবে না নাকি? জি স্যার। এটা হবে অবশ্যই, সবাই জানো। এখন তো ধরো এখানে সমস্যা নেই, এই তোমরা যে পদ্ধতি করছো ফর ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে পারো, ক্রিটিক্যাল পয়েন্টে কাজ হবে এটা।
ফর ক্রিটিক্যাল পয়েন্ট কি করে বের করবো বলো দেখি, কেমন করে বের করো? f prime x equal to 0. হ্যাঁ, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরো এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে ধরো কি হবে বলো দেখি, এক্স এর মান কে বলতে পারবে? এফ প্রাইম অফ এক্স 0 ধরলে এক্স এর মান কত হবে কে বলতে পারবে? তো দেয়ারফর বা ধরো এটি ইমপ্লাই করে আমরা লিখি কত হবে, মাইনাস এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। কত হবে এটা বলো দেখি তাহলে? x সমান 1 হ্যাঁ, এক্স এর ভ্যালু কত হবে? 1 1 হবে, কিন্তু বুঝতে পারছো সবাই? এই যে এটাকে পার করে দাও এদিকে, তাহলে একটা কেটে যাবে, তোমার মাইনাস মাইনাস কেটে যাবে এক্স, তাই না? তাহলে তোমার আমি এখানে লিখে দিলাম একবার এক্স ইকুয়াল টু 1, এটা সবাই জানে কিন্তু। এটাকে পার করে দিছি, ই টু দেওয়া মাইনাস এক্স, এই মাইনাস মাইনাস কেটে গেল, ই টু দেওয়া মাইনাস এক্স তো 0 না, তাহলে কেটে দিতে পারবা, তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু তোমার 1, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু 1, তাহলে এখন তোমার ধরো এই যে ক্রিটিক্যাল পয়েন্টে, আর তোমরা যত অঙ্ক করছো সব কিন্তু ওপেন ইন্টারভেলে, এটা কিন্তু ডেঞ্জারাস ছিল ওখানে, যে তোমরা যখন ওপেন ইন্টারভেলে করলে এই পয়েন্ট গুলো তো হতো না, তখন খালি বলতে যে ক্রিটিক্যাল পয়েন্টেই তোমার ম্যাক্সিমাম মিনিমাম থাকে, কিন্তু যদি ক্লোজ ইন্টারভেলে চিন্তা করো, এটাই দাস মুখার্জির বইয়ের একটা লিমিটেশন, ক্লোজ ইন্টারভেলে যদি চিন্তা করো তোমার কিন্তু এই এন্ড পয়েন্টেও যেহেতু আসে, তো এন্ড পয়েন্টেও কিন্তু তোমার ম্যাক্সিমাম মিনিমাম ঘটতে পারে, তাহলে তোমাকে কিন্তু এই পয়েন্টে বের করতে হবে, তোমার ইসে বের করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্টে বের করতে হবে, আবার এই যে দুই এন্ড পয়েন্টও বের করতে হবে কিন্তু, ঠিক আছে? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ তোমার আরো সেকেন্ড ডেরিভেটিভ কি করো, এখানে আমার সেকেন্ড ডেরিভেটিভ করাই দরকার নেই, কারণ একটা পয়েন্ট আছে এবং এই এন্ড পয়েন্টকে চেক করব, ঠিক আছে? তাহলে হেন্স দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু মাস্ট বি অ্যামাং দ্য ভ্যালুস, এরকম আমরা লিখতে পারি। এটা হচ্ছে দাস মুখার্জির বইয়ের একটা লিমিটেশন, এই ক্লোজ ইন্টারভ্যালের উপর সে কখনো করেনি, যে হেন্স দি ম্যাক্সিমাম, এটা বুঝতে পারবো আসলে এটা কেন বের, হেন্স দ্য ম্যাক্সিমাম এন্ড ধরো মিনিমাম, ডান পাশে লিখে বলছি সরি, মিনিমাম ভ্যালুস, এগুলো না লিখলেও চলবে তোমার, তুমি খালি বের করলেই হবে, মাস্ট বি, আমি যাতে তোমাদের মনে রাখতে চাই, মাস্ট বি, দেখা যাচ্ছে না বোধহয়, সরি, মাস্ট বি অ্যামাং দা ভ্যালুস, এই ভ্যালুর মধ্যে অবশ্যই কিন্তু অ্যামাং, সরি সময় শেষ হয়ে গেছে, অ্যামাং দা ভ্যালুস, সরি দুই মিনিট বেশি নিয়ে যাচ্ছে, তাহলে কোথায় কোথায় হবে তোমার, এই যে এন্ড পয়েন্ট বের করতে হবে, একটা এন্ড পয়েন্ট কত, এফ অফ 0 একটা এন্ড পয়েন্ট, কিন্তু এফ অফ 0 তে কত, 0 বিন্দুতে এফ অফ কত মান বলো দেখি, কি বলতে পারবে? 0 বোধহয়, তাই না? তারপর এফ অফ 1 এ কত বলো দেখি, ই টু দা পাওয়ার -1, তাই না? মানে তুমি বলতে পারো 1/e নাকি? আর এফ অফ 2 এখানে এখনই বুঝতে পারবো, দেখো কত, এফ অফ 2 তে কত বলো দেখি, 2/e টু দা পাওয়ার e স্কয়ার, তাই না? জাস্ট ফাংশন, আমাদের ফাংশন কি ছিল, এফ অফ এক্স কি ছিল দেখো, এই যে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স এখানে বসে, 0 বসালে তো গোটা 0 হয়ে যাচ্ছে, 1 বসালে এটা 1 হবে, ই টু দা পাওয়ার -1, 2 বসালে কত হবে, 2e টু দা পাওয়ার -2, মানে 2/e স্কয়ার। তাহলে বলো দেখি এই ক্রিটিক্যাল পয়েন্টে কি ম্যাক্সিমাম মিনিমাম হয়েছে নাকি, কোথায় হয়েছে দেখতে পাচ্ছো? দাস মুখার্জির বইয়ে কিন্তু খালি ওপেন ইন্টারভেল বলে, তোমার যদি ক্লোজ ইন্টারভেল হয় অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট সাথে তোমার এন্ড পয়েন্টও চেক করতে হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, আমি আগেও বলছিলাম তোমাদের যে ক্লোজ ইন্টারভেল হলে। তাহলে বলো দেখি ম্যাক্সিমাম কোনটা, এর ভিতরে বড় কোনটা, আর মিনিমাম কোনটা, কে বলতে পারবে? হ্যাঁ, এই ভ্যালুর ভিতরে লার্জেস্ট ভ্যালু কোনটা, এই 0, 1/e 2/e স্কয়ারের ভিতরে লার্জেস্ট ভ্যালু কোনটা আর স্মলেস্ট ভ্যালু কোনটা? আমরা স্মলেস্টটা তো বলতে পারবো, স্মলেস্টটা বলো আগে, সেটা কোনটা? স্মলেস্টটা কোনটা? স্যার f of 0, হ্যাঁ, মানে 0 ভ্যালু 0, এই 0 এই তিনটের ভিতরে, তাই না? জি স্যার। 0, এটা কিন্তু কারণ এর একটাও 0 না, তাহলে লার্জেস্ট কোনটা বলো দেখি, কে বলতে পারবে? স্মলেস্টটা 0 অবশ্যই, কারণ এ তো পজিটিভ, এও পজিটিভ, লার্জেস্ট কোনটা? দ্য লার্জেস্ট অফ দিস, লার্জেস্ট কোনটা বলো দেখি, দি লার্জেস্ট অফ দিস ভ্যালুস, কে বলবে লার্জেস্ট কি, কোন স্যার ভ্যালু? 2 divided by e square. স্যার 2/e স্কয়ার। 2/e স্কয়ার লার্জেস্ট, জি স্যার। আমরা জানি না, আর কারো মতামত আছে? 2/e স্কয়ার
তাহলে লার্জেস্ট আমরা জানি না, দেখি 2/a², দেখি ওরা আমি লিখলে রাখতাম যে 2/a², কিন্তু চেক করতে হবে 2/a²। স্মলেস্ট সবাই একমত না? and the smallest to 0, এতে কোনো সন্দেহ নেই। largest is লিখছে, the largest of this value is লেখো, তাহলে is দিয়ে লিখি is, smallest is ধরো কত তোমার 0, smallest to 0, কিন্তু এটা কি লার্জেস্ট? এই 1/e থেকে কি এটা বড়? কি করে ধরো প্রমাণ করবো, কে বলতে পারবে? হ্যাঁ, কে কোনটা বড় কে বলতে পারবে? কি মনে হচ্ছে, আর কারো মতামত আছে? কোনটা বড়? হ্যাঁ, স্যার এর ভ্যালু বের করে মানে ক্যালকুলেশন করলে যেটা হবে ক্যালকুলেটর চাপতে হবে, ক্যালকুলেটর না করেও বের করতে চাই আমরা, এটা হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? তুমি কি করে প্রমাণ করতে পারবা? ধরো দুটো সংখ্যা দেওয়া আছে, তুমি জানো না, ধরো এটা এই যে ধরো একটা সংখ্যা a আর একটা সংখ্যা b দেওয়া আছে, সরি এটা লাল কালি দিয়ে লিখি, এটা তো আমাদের অঙ্কের কোনো অংশ না। ধরো আমাদের এই যে কেমন করে বের করবো, ধরো একটা সংখ্যা a দেওয়া আছে, একটা সংখ্যা b দেওয়া আছে, এর কোনো ভ্যালু নেই, কে বড় তুমি কেমন করে বের করতে পারবা? কি বের করলে তুমি বলতে পারবা? স্যার দুটার বিয়োগফল। হ্যাঁ, যদি দুটোর বিয়োগফল যদি কি হয়, যদি ধর 0 থেকে বড় হয়, তুমি কোনোভাবে প্রমাণ করতে পারো, তাহলে কে বড়? তাহলে ইয়ে বড়। কে বড় এটা জানো তো? তাহলে ধরো আমাদের হাতে ক্যালকুলেটর নেই, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে চাই না, তাহলে তাহলে কি আমরা এইভাবে প্রমাণ করতে পারবো? দেখি তোমরা যেটা বললে সেটা ঠিক কিনা দেখি। ধরো তুমি যেটা বলছো, কিন্তু যদি এইটা হতো বলো দেখি কি হতো, এই a - b যদি লেস দ্যান 0 হতো, তাহলে কে বড় হতো? কথার কথা, স্যার তাহলে বি বড়। তাহলে কিন্তু b বড় হতো। এই যে দেখি আমরা এখন যেহেতু ধরো আমাদের ক্যালকুলেটর নেই, দেখি আমরা তাহলে ধরো কি করবো, তোমরা যদি বলছো দেখি যেটা বলছো সেটাই আমি করি। ধরো 2a² - 1/e দিয়ে দিলাম, তাই না? রেখে করলে কত হবে বলো দেখি? লসাগু কত হবে? e² হবে, তাই না? নাকি এটা হবে e, এটা হবে -e, নাকি? এটা এটা তো মানো নাকি মানো না? জি স্যার। তাহলে ই তো কি, ই তো পজিটিভ তোমরা জানো, তাই না? জি স্যার। e² তো পজিটিভ, নিচেই পজিটিভ, উপরে কি হয়েছে বলো দেখি? উপরে নেগেটিভ হয়েছে। নেগেটিভ। তাহলে গোটা জিনিসটা কি হয়েছে, নেগেটিভ না পজিটিভ হয়েছে? নেগেটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে। তাহলে কে বড় এইবার বলো? স্যার তাহলে 1/e বড়। 1/e বড়। বুঝতে পারছো? এইভাবে তোমাকে বের করতে হবে, মানে ভুলে গেলেও সবাই ভুলে দেওয়া। কি সবাই এগ্রি করলে কিনা নাকি জানি না। হ্যাঁ, আর তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে ভাগ দিয়ে দিতে পারবা, সমস্যা নেই, ইর মান বের করে, ঠিক আছে নাকি? তাহলে অবশ্যই আমাদের কিন্তু ভুল হয়েছে, সমস্যা নেই। আমাদের ধরো সরি আমাদের ধরো ভুল হয়েছে, এখানে আমাদের কি লিখতে হবে? দ্য লার্জেস্ট ভ্যালু ইজ 1/e। এবার এগ্রি করো তো, এই লাল অংশ কিন্তু কিছুই না, আমরা জাস্ট কি করছি বোঝানোর জন্য। তাহলে এইবার দেখো, তাহলে এটা হচ্ছে তোমার, তাহলে আমরা কি বলতে পারবো? এই দেখো বের করে ফেলতে পারছি, ওই যে তাহলে বের করে ফেলতে পারছি আমরা কিন্তু এখন। দেখো যে আমরা যে এই যে আমরা কি বলতে পারবো এবার বলো দেখি, আমরা কি বলতে এটা কি বলতে পারবো? ধরো আমরা এখন কি, ধরো এই লাইনটা তো আমরা, তাহলে আমরা এরকম এখন এখন বোধহয় এরকম বলতে পারি যে therefore, ধরো যে therefore এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ, যেই 0 লেস দ্যান অর ইকুয়াল টু, ধরো f অফ x, তাই না, লেস দ্যান অর ইকুয়াল টু তোমার হচ্ছে 1/e। এটা বলতে পারবো কিনা দেখো দেখি, এটা কি বলতে পারবো বলো দেখি? স্যার বলা যাবে। হ্যাঁ, এইটা করার জন্যই আমরা এত কষ্ট করছি কিন্তু, তাই না? এটা কিন্তু আর সহজ না যে তোমাকে বের করতে, এটা কিন্তু বলতেই পারবো আমরা, এটা আমাদের দরকার। বা ধরো আরেকটা লাইন কি আমরা বলতে পারবো? আসলে আমাদের একই অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে হবে, আমাদের দুই দিকে একই লাগবে। আমরা কি এটা বলতে পারি বলো দেখি? 1 - e, 1 - e থেকে তো 0 বড় নাকি? এ তো ধনাত্মক, তার আগে মাইনাস দিলে তো কি ঋণাত্মক হয়ে যাবে নাকি, তাই না? দেখো দেখি, কারণ আমাদের অ্যাবসলিউট ভ্যালু তো দুই দিকে প্লাস মাইনাস নিতে হবে, নাহলে কিন্তু লিখতে পারবো না। এটা কি লিখতে পারবো বলো দেখি? সবাই মানো নাকি? জি স্যার। এটা কেন করতেছি? ধরো ওই যে ভার্সটাসকে অ্যাপ্লাই করবো তাই। তাহলে ধরো এখানে, তাহলে আমরা তো আমি একটু বেশি বেশি করাচ্ছি যাতে সব ক্লিয়ারলি বুঝতে পারো। এটা অবশ্যই লিখতে পারবো, তাই না? এখন
তাই না? আর এই লাইন লিখতে পারলে কি লিখতে পারবো বলো দেখি, এরপরের লাইন কি লিখতে পারবো? ঠিক আছে নাকি? এই লাইন লিখতে পারবো এবার? জি স্যার। এটা হচ্ছে ভাস্টাসেরই ছিল, তাই না নাকি? এম টেস্টের যেই আর তাহলে আর ধরো আমাদের এফ অফ এক্স কি ধরছিলাম আমরা, এফ অফ এক্স কি ছিল আমাদের? আমাদের মূল অঙ্ক কিন্তু এফ অফ এক্স ছিল তোমার, তাই না? এক্স কি ছিল তোমার, ধরো এখানে ব্র্যাকেট এক্স ই টু দা পাওয়ার মাইনাস এক্স ছিল এফ অফ এক্স, তাই না? এটা ধরছিলাম না আমরা নাকি? নাকি বুঝতে পারোনি? এটা ধরছিলাম না আমরা? এটাই আমাদের জানার দরকার ছিল নাকি? বুঝতে পারছো? এখানে একটু আমরা একটু ই করি, সরি একটু একটু ই করি, একটু কনফিউশন হয়ে যাবে তোমাদের বুঝতে, আমি ধরো একটু একটা লাইন বেশি লিখে রেখে কেটে দিই সব, সরি। কারণ আমরা কে কে আনবো তো তোমরা হয়তো বুঝতে পারবা না, আমাদের মূল অঙ্ক কে কে আনতে হবে, সমস্যা নেই কোনো, একই জিনিস, তো তোমাদের বোঝার সাথে আমি একটু ই করতেছি। শেষ হয়ে গেছে, আর এক লাইন লিখলে হবে, অনেক সময় লাগে এগুলো বোঝাতে বোঝাতে। যাক তোমাদের তো অনেকদিন ছুটি থাকবে, সমস্যা নেই। এদের ধরো এখানে এখানে একটা লাইন বেশি লেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এরকম আমরা লিখতে পারি 1 মাইনাস ই তোমার হচ্ছে এরকম লেস দেন তোমার ধরো লেস দেন, আরে ঠিকই আছে, কিন্তু তাও তো সমস্যা, কে কি হোয়াট ইজ কে উই ডোন্ট নো, কে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, না ঠিকই ছিল, সরি আগেরটাই ঠিক ছিল, সরি ই করে আমি ই করি সব, আগেরটাই ঠিক ছিল, ই করি দেখি নিয়ে আসি সব করে, আগেরটাই ঠিক ছিল। এইখানে যে লিখছিল যে ই করে ফেলতে হবে, এটাই ঠিক ছিল, সরি এটাই ঠিক ছিল, এফ অফ এক্স, ঠিক আছে এটাই ঠিক ছিল, এভাবে লিখলেই ঠিক হবে। তাহলে ধরো আমরা এখানে কিন্তু এখন আমাদের যে মূল ই, আমরা কিন্তু যেহেতু এটা পজিটিভ ফাংশন, আমরা জানি যে এটাকে তুমি যদি উভয় পাশে এরকম ই নাও, এক্স ই টু দা পাওয়ার মাইনাস এক্স টু দা পাওয়ার কে লেস দ্যান ইকুয়াল টু 1 ভাগ ই টু দা পাওয়ার কে, এরকম লিখতে পারি, ঠিক আছে? যেহেতু এই যে দেখো এটা কিন্তু তোমার পজিটিভ, এর উপর এই পজিটিভ এর উপর তোমার অবশ্যই কিন্তু ওই যে মানে আমরা দেখো এক্স টু দা পাওয়ার এন এর উপর তোমার একে কিন্তু তুমি ভিতরে নিয়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। মনে আছে আমরা দেখাইছিলাম এক্স টু দা পাওয়ার এন এর ক্ষেত্রে, মনে আছে তোমাদের এই যে এক্স ই টু দা পাওয়ার মাইনাস এক্স টু দা পাওয়ার কে, এরকম কিন্তু আমরা নিতে পারি, মনে আছে কিনা তোমাদের, আমরা দেখাইছিলাম। এই এটা আসলে এক লাইনে লিখলে হতো, আমি বোঝানোর জন্য এই করলাম, সমস্যা নেই। তাহলে এই যে আমরা কিন্তু সেই আসলে আমাদের যে ভাস্ট্রাসের যে ই সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো ভাস্ট্রাসের যে ই সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো এই যে এখানে কিন্তু আমরা এটা লিখছিলাম, এই যে দেখো এফ কে অফ এক্স, তার এর তোমার যে অ্যাবসলিউট ভ্যালু সেটা কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু ই হয়ে গেছে, ঠিক আছে? সেটা কিন্তু তোমার লেস দ্যান ইকুয়াল টু কি হয়ে গেছে, এই যে ভাস্ট্রাসে যে আমরা এই যে, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে যে দেয়ারফর, বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? দেয়ারফর আমরা কিন্তু এটা লিখতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এফ কে অফ এক্স, এটা কিন্তু আমাদের এফ কে অফ এক্স, এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 1 ওভার ই টু দা পাওয়ার কে, ঠিক আছে নাকি? বুঝতে পারছো? এখন বলো দেখি, তাহলে এম কে আমরা ওই রকম যদি ধরো এম কে চুজ করি, তোমার ধরো ধরো সাপোজ, এবার বলো দেখি যে সাপোজ এম কে ইকুয়াল টু 1 ওভার ই টু দা পাওয়ার কে, ঠিক আছে? তারপরে এখানে ধরো এরকম লিখতে পারি আমরা যে এখানে তাহলে কেমন করে যে লিখছি আমাদের এম কে, হ্যাঁ দেন ই দিয়ে লিখছিলাম, হ্যাঁ ঠিক আছে এম কে ধরো দেন প্রচুর সময় বেশি গেছে, সরি সামেশন অফ কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, ধরো এম কে এটা হচ্ছে তোমার সামেশন অফ কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই ই টু দা পাওয়ার
কে। এখন কি মনে হয় এটা কি কনভার্স কে বলতে পারবে না ডাইভার্স কে বলতে পারবে? তোমরা সবাই জানো। কেউ কি বলতে পারবা? আচ্ছা তোমরা নাকি চলে গেছো সবাই বিরক্ত হয়ে? হ্যাঁ, কেউ কি বলতে পারবা? সবাই জানো আমি জানি, কে বলতে পারবে? হ্যাঁ স্যার কনভার্স করবে। কেন করবে? কারণ তো বলতে হবে। কনভার্জেস, কনভার্জেস কেন, কে বলতে পারবে? এটা কেন কনভার্জেস কে বলতে পারবে? আগে যেমন তো তুমি বললে যে পি সিরিজ, তাই সিন্স সিন্স ইট ইজ, কে বলতে পারবে? হ্যাঁ সবাই জানো, কিন্তু সবাই জানো ই টু দ্য পাওয়ার কে, সবাই জানো, সেজন্য আমি জিজ্ঞেস করছি। কে? ইমরান বলো দেখি কেন কনভার্স করবে? ইমরান চলে গেছে বোধহয়, নাকি আছে? হ্যাঁ হ্যালো, পারবা? কে বলতে পারবে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? কেউ তো শুনছো না দেখি, নাকি? বুঝলাম না। কি মাহফুজা বলতে আচ্ছা, পারবা? স্যার। মাহফুজা বলতে পারবে এটা কেন কনভার্স করবে? কেন এটা কনভার্স করবে কে বলতে পারবে? সবাই জানো তোমরা, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি, না হলে জিজ্ঞেস করতাম না অবশ্যই। এটা আমিই পড়াইছি তোমাদের, বলে দিলাম ধরো কারণ। কে বলতে পারবে এটা কি? দেখে দাঁড়ো, এটাকে একটু ভাঙাই। ধরো এটা ডান পাশকে ভাঙালে কি হবে বলো দেখি? প্রথম টার্ম কি হবে? 1/e না, নাকি? তারপরটা কি হবে? 1/e²। তারপরটা কি হবে? জিওমেট্রিক সিরিজ হচ্ছে হ্যাঁ জিওমেট্রিক সিরিজ। তা জিওমেট্রিক সিরিজ কখন কনভার্স করে তোমার? যখন হচ্ছে রেশিও, কমন রেশিও 1 থেকে ছোট হয়। অ্যাবসলিউট ভ্যালু কমন রেশিও 1 থেকে ছোট বা -1 এর। তাহলে এর কমন রেশিও কত হচ্ছে বলো তো কি? জিওমেট্রিক সিরিজ কমন রেশিও কত হচ্ছে? 1/e। 1/e। তাহলে 1/e কি লেস দ্যান 1? জি স্যার, এর জন্যই এই যে এই জন্যই কারণ, এই জন্য আমি বললাম যে আমি পড়াইছি, এই জন্য জিজ্ঞেস করলাম। এটা তো নিজেকে বলতে হবে, হ্যাঁ থিঙ্ক করা শিখতে হবে। হ্যাঁ তুমি ম্যাথমেটিক্সে থিঙ্ক করা শিখলে তুমি যে কোনো মানে মানে জীবনে যে কোনো জায়গায় থিঙ্ক করতে পারবো। এটাই আমি বোঝাতে চাই তোমাদের। তুমি যদি হয়তো বিশ্বাস করো না হয়তো আমার কথা, সেটা হচ্ছে সমস্যা। ঠিকই আছে, আর তোমাদের মতো থাকতে আমিও বিশ্বাস করতাম না, সেটাই স্বাভাবিক। বিশ্বাস করবো না আর কি। তাহলে এত কনভার্জেন্স সিন্স ইট ইজ এ কি? ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ। ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ। ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ। এই লাল অংশ তো তোমার জাস্ট বোঝানোর জন্য। ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ। ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ। এখন কি বুঝতে পারছো? আশা করি এখন তো বুঝতে পারছো। ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ। ইট ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কত? উইথ বলতে পারো যেভাবে বলো যে উইথ কত বলো দেখি? উইথ আর। কমন রেশিওকে তো আর লিখি যে উইথ, ধরো উইথ আর তোমার কত? আর হচ্ছে 1/e, সেটা হচ্ছে তোমার লেস দ্যান 1। আর তো -1 এর থেকে অবভিয়াসলি বড়, কারণ পজিটিভ নাম্বার। তাহলে এখন ওই কমেন্টটা লিখে দিবা, আমি আর লিখলাম না, যে বাই ভায়াস্ট্রাস থিওরাম, এটা লিখে দেবা ওই একই কথা। বাই দ্য ভায়াস্ট্রাস থিওরাম টেস্ট এত এত তোমার কনভার্জেস ইউনিফর্মলি অন 0 0 আমাদের যে ইন্টারভেল, এরকম লিখতে হবে। বাই দ্য ভায়াস্ট্রাস টেস্ট দ্য সিরিজ, ওই এফ কে আগের অঙ্কে যেমন লিখছি, তোমার ইন্টারভেলটা এখানে কিন্তু 0 2। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সরি অনেক সময় নিচ্ছি, 20 মিনিট 30 মিনিট বেশি হয়ে গেছে। তো কারো কি প্রশ্ন আছে? না থাকলে এখন আমরা শেষ করছি। আর আমরা বলছি যে আগামী ঈদের পরে 29 তারিখ থেকে ক্লাস হবে। হ্যাঁ আগামী বৃহস্পতিবার আর কি। আচ্ছা আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, ঠিক আছে? আগামী বৃহস্পতিবার 22 তারিখ, তারপরের বৃহস্পতিবার। নাকি আরো আগে করতে চাও? সোমবার করতে চাও নাকি? না কেউ তো কোনো কথাটা বলছে না বোধহয়। আর আমি কিছু ধরো প্রবলেম দিয়ে দেবো, যারা মানে ইন্টারেস্টেড
ইন্টারেস্ট ফিল করে তারা করার চেষ্টা করে, ছোট ছোট অঙ্ক, তো তোমার মানে just তোমার মাথার চিন্তাটা কাজ করবে আর কি, সেই। তো ঠিক আছে, শেষ করি আজকে। ভালো থাকো সবাই, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আর কি। সবাই কি করোনার টিকা দেওয়ার চেষ্টা করো কিন্তু, হ্যাঁ। রেজিস্ট্রেশন করছো স্যার তোমরা? দিছি স্যার, হ্যাঁ, টিকা দিছি, ও টিকাও দিয়ে ফেলছো তুমি? আমি দিছি স্যার। স্যার ও কি করে দিলে? তোমাদের তো ই নেই, মানে